আসসালামু আলাইকুম। এসএসসির কচি কাচারা কি অবস্থা তোমাদের? আশা করি সবাই ভালো আছো। তো এখন আমরা তোমাদের অধ্যায় 3-এর রসায়ন অধ্যায় 3-এর বাকি অংশটুকু শেষ করে দিব। আমরা অলরেডি অধ্যায় 3-এর 2টা ক্লাস করেছি। তো আমরা চাইতেছি যে এখন বাকি অংশটুকু শেষ করে আমরা এমসিকিউ এবং সিকিউ এর দিকে চলে যাব। তো আজকে আমাদের টপিক হচ্ছে ইলেকট্রন বিন্যাস। তো আমরা একটু ডিটেইলস পড়বো ইলেকট্রন বিন্যাসটা, ঠিক আছে? কারণ এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। তোমাদের বইয়ে একটু শর্ট করে লেখা আছে, তো আমরা একটু ডিটেইলস পড়বো। তো ভাইয়া, আজকের ক্লাসে তোমরা একটা ছোট প্যাড বুকের মতো, মানে তোমাদের বইয়ে যাতে পরবর্তী আঠা দিয়ে লাগাতে পারো এরকম একটা বইয়ের মধ্যে নোট করে নিবা। তারপরে সুন্দর করে বইয়ের মধ্যে এক্সট্রা পেজ আকারে গাম দিয়ে লাগাই দিবা। বুঝা গেছে? মানে পেজ আকারে লাগাই দিবা। কারণ কি? কারণ হচ্ছে তোমাদের বইয়ে ডিটেলস দেওয়া নেই, আমরা ডিটেলস পড়াবো আজকে, ঠিক আছে? প্রথমে আমরা ইলেকট্রন বিন্যাস দিয়ে শুরু করতেছি। আচ্ছা, বই আমরা একটু পরে আসতেছি, বইও আমি লাগাই দিব। আর আমরা হচ্ছি একটু বোর্ডে চলে যাই। ওকে, বিসমিল্লাহ। আসো তাহলে ইলেকট্রন বিন্যাস। আশা করি সবাই পর্যায় সারণী আহ, এতদিনে 2টা ক্লাস করেছো, আমি বলেছি, বারবার বলেছি, পর্যায় সারণী তোমরা সবাই মুখস্থ করে নিয়েছো। আমি বারবার বলতেছি যে আমি স্টেপ বাই স্টেপ যা বলতেছি তুমি স্টেপ বাই স্টেপ আমাকে ফলো করো। আমাকে ফলো করো, তুমি 100% রেজাল্ট রেজাল্ট করতে পারবে ইনশাল্লাহ, 100%। তুমি অনেক ভালো রেজাল্ট করবা, তুমি রসায়ন নিয়ে ভয় পেতে হবে না তোমাকে আর। আমি দেখে নিব কোয়ান্টাম সংখ্যা, কি দেখে নিব? কোয়ান্টাম সংখ্যা। দেখো, তুমি লিখে নাও, কোয়ান্টাম সংখ্যা 4টা। কোয়ান্টাম সংখ্যা 4টি। 4টা কি কি? 1 নম্বরে হচ্ছে প্রধান কোয়ান্টাম সংখ্যা। প্রধান কোয়ান্টাম সংখ্যা, প্রধান কোয়ান্টাম সংখ্যা। 2 নম্বরে হচ্ছে সহকারী কোয়ান্টাম সংখ্যা। সহকারী কোয়ান্টাম সংখ্যা। 3 নম্বরে হচ্ছে চৌম্বক কোয়ান্টাম সংখ্যা বা চৌম্বকীয় কোয়ান্টাম সংখ্যা। 4 নম্বরে হচ্ছে স্পিন কোয়ান্টাম সংখ্যা। কি কোয়ান্টাম সংখ্যা? স্পিন কোয়ান্টাম সংখ্যা। বুঝো, এই প্রধান কোয়ান্টাম সংখ্যা সেটাকে আমরা এন দ্বারা প্রকাশ করি। কি দ্বারা প্রকাশ করি? এন দ্বারা প্রকাশ করি। সহকারী কোয়ান্টাম সংখ্যা সেটাকে আমরা এল দ্বারা প্রকাশ করি। চুম্বক কোয়ান্টাম সংখ্যা যেটা, সেটাকে আমরা এম দ্বারা প্রকাশ করি। স্পিন কোয়ান্টাম সংখ্যা সেটাকে দ্বারা আমরা এস দ্বারা প্রকাশ করি। ঠিক আছে? গেল এন এল এম এস, এই 4টা কোয়ান্টাম সংখ্যা আছে। এই 4টা কোয়ান্টাম সংখ্যাই আমি আমার ইলেকট্রনকে বিন্যস্ত করবো। আসতেছি আমরা স্টেপ বাই স্টেপ। এখন আসো, এই প্রধান কোয়ান্টাম সংখ্যা যেটা মানে এন, সেইটা দ্বারা প্রধান শক্তি স্তর বোঝায়। কি বোঝায়? শক্তি স্তর বোঝায়। লিখি নাও বইয়ের মধ্যে বা খাতার মধ্যে লিখে নাও, তারপর সুন্দর করে নোট করে নিবা বইয়ে। সহকারী কোয়ান্টাম সংখ্যা সেটা দ্বারা উপশক্তি স্তর বোঝায়। কি বোঝায়? উপশক্তি স্তর বোঝায়। এটা বোঝায় প্রধান কোয়ান্টাম সংখ্যা বোঝায় আকার, সহকারী কোয়ান্টাম সংখ্যা আকৃতি। ঠিক আছে? চুম্বক কোয়ান্টাম সংখ্যা অরবিটাল। স্পিন হচ্ছে, স্পিন কোয়ান্টাম সংখ্যা হচ্ছে একটা ওদিকে ঘড়ি কাঁটার দিকে হয় আর একটা ঘড়ি কাঁটার বিপরীত দিকে। এগুলোতে আমরা পরে আসতেছি। এখন আসো, তাহলে কি বললাম? প্রধান কোয়ান্টাম সংখ্যা এন, সেটা দিয়ে আমরা শক্তি স্তর বুঝি। সহকারী কোয়ান্টাম সংখ্যা এল, সেখান থেকে আমি অপশক্তি স্তর পাই। চুম্বক কোয়ান্টাম সংখ্যা এম, সেখান থেকে আমি অরবিটাল পাই। কি পাই? অরবিটাল পাই, অরবিটালের সংখ্যা পাই। আর স্পিন কোয়ান্টাম সংখ্যা সেটা ইলেকট্রনের ঘূর্ণন। ইলেকট্রনের ঘূর্ণন মানে কি? প্লাস হাফ হইলে, প্লাস মাইনাস হাফ, একটা যদি ঘড়ির কাঁটার দিকে হয় আর একটা ঘড়ির কাঁটার বিপরীত দিকে হয়, মানে একটা অরবিটালের মধ্যে আমরা যদি বক্স আকারে রাখি, একটা যদি ঘড়ির কাঁটার দিকে হয় আর একটা ঘড়ির কাঁটার বিপরীত দিকে হবে। এটা আমরা বিস্তারিত আসতেছি, স্টেপ বাই স্টেপ আসতেছে, জাস্ট বললাম। তাহলে এইটুকু মাথায় রাখো যে প্রধান কোয়ান্টাম সংখ্যা সেটাকে এন দ্বারা প্রকাশ করা হয়, সহকারী কোয়ান্টাম সংখ্যা সেটাকে এল দ্বারা প্রকাশ করা হয়, চুম্বক কোয়ান্টাম সংখ্যা সেটাকে এম দ্বারা প্রকাশ করা হয়, স্পিন কোয়ান্টাম সংখ্যা সেটাকে এস দ্বারা প্রকাশ করা হয়। ঠিক আছে? আর প্রধান কোয়ান্টাম সংখ্যা এটা এন দ্বারা আমরা শক্তি স্তর বুঝি, এল দ্বারা আমরা উপশক্তি স্তর বুঝি, এম দ্বারা আমরা অরবিটাল বুঝি, আর এস দ্বারা স্পিন বুঝি। ক্লিয়ার? এখন আসো, শক্তি স্তর বললাম ভাইয়া। তাহলে শক্তি স্তর, এই যে আমরা 1 2 3 4 লিখি না, এগুলো হচ্ছে তার শক্তি স্তর, এন এর মান। আর উপশক্তি স্তর কোনগুলো বলতে পারবা? এস, পি, ডি, এফ, এই যে আমরা এগুলো লিখি, সেগুলো হচ্ছে তার উপশক্তি স্তর। কি? উপশক্তি স্তর। বুঝা গেছে? আর অরবিটাল, উপশক্তি স্তরের মধ্যে অরবিটাল থাকবে, এখানের মধ্যে ইলেকট্রন থাকবে। এগুলো আমরা স্টেপ বাই স্টেপ আসতেছি। তাহলে এন থেকে এল এ যাওয়া যায়, এল থেকে এম এ যাওয়া যায়, এম থেকে এস এ যাওয়া যায়। বুঝা গেছে? তাহলে বলো শক্তি স্তর কি? 1 2 3 4 এগুলো হচ্ছে শক্তি স্তর। উপশক্তি স্তর কি? এসপি ডিএফ, এগুলো এসপি ডিএফ, এগুলো হচ্ছে উপশক্তি স্তর। এগুলা কি? উপশক্তি স্তর। মনে থাকবে? আচ্ছা, ওকে, এটা সবাই লিখে নাও। এটা সবাই লিখে স্টপ করো, ভিডিও স্টপ করে এটা সবাই লিখে নাও। লিখে নাও, তারপরে আমরা মুছে দিচ্ছি, আমরা নেক্সট স্টেপে যাচ্ছি। ঠিক আছে? এটা সবাই লিখে নাও। ওকে, নেক্সটে আসো। আমরা কি বললাম ভাই?
NLMS। এন মানে শক্তি স্তর, এল মানে উপশক্তি স্তর। ঠিক আছে। আচ্ছা, এম থেকে আমি অরবিটাল পাবো, আর এস থেকে, এস হচ্ছে ঘূর্ণন। এখন আমরা একটা থেকে আরেকটাতে যাই, এন থেকে এল এ যাই, এল থেকে এম এ যাই, এম থেকে এস এ যাই। আসো, যদি এন এর মান 1 হয় মানে কি? প্রথম শক্তি স্তর। মানে কি রে? প্রথম শক্তি স্তর। এখন আসো, এন থেকে আমরা এখন এল এ যাব। কোথায় যাব? এল এ যাব। এন থেকে এল এ যাওয়ার সূত্রটা হচ্ছে এল ইজ ইকুয়াল টু, লিখে নাও, বইয়ের মধ্যেও আছে, 0 থেকে n-1 পর্যন্ত। 0 থেকে এন মাইনাস, এই যে এটাতে থেকে, কিন্তু এটা থেকে, 0 থেকে n-, আমি বলে লিখে দিচ্ছি, 0 থেকে n-1 পর্যন্ত। মানে কি? মানে 0 থেকে তুমি শুরু করবা, যদি 1 হয়, দেখো, 1 কে যদি আমরা বাদ দিই, 1 কে, 1 থেকে 1 বাদ দিলাম তো শূন্যই তো থাকবে, তাহলে এর মানে এখানে কি হবে? শূন্যই হবে। আমরা যদি n=2 চিন্তা করি, দেখো, তাহলে এল এর মান কত হবে? 0 হইব। এল এর মান কত হইব? 1 হইব। 2 হইব? 2 হইব না, 2 থেকে 1 বাদ দিলে তো 1 থাকবে, তাহলে 1 পর্যন্ত, 0 1। এন এর মান যদি 3 হয়, তাহলে কত হবে? এল এর মান 0 হবে। ওকে, 0 থেকে শুরু করছি আমরা। এল এর মান 1 হবে, এটাও ঠিক আছে। এল এর মান 2 হবে, সেটাও ঠিক আছে। কিন্তু 3 হবে? 3 হবে না, কারণ কি? n-1 পর্যন্ত। মানে এন এর মান যা থাকবে তার থেকে এক কম পর্যন্ত আমরা বিন্যস্ত করবো এলটাকে। এতটুকু তো ক্লিয়ার? এন এর মান যা থাকবে তার থেকে এক কম পর্যন্ত আমরা বিন্যস্ত করব এলটাকে। যেমন আমরা যদি n=4 হয়, যদি 4 হয়, তাহলে কি হবে বলো? এল এর মান কত হবে? এল এর মান 0 হবে, এল এর মান 1 হবে, এল এর মান 2 হবে, এল এর মান 3 হবে। এই তিনটা হবে, চারটা হবে, আর হবে? আর কিন্তু হবে না। বুঝা গেছে? তার মানে এন এর মান যা থাকবে তার থেকে এক কম পর্যন্ত আমরা এল কে বিন্যস্ত করতে পারবো। ঠিক আছে। ওকে, এতটুকু লিখে নাও, ওই যে এন থেকে এল পর্যন্ত লিখে নাও। সূত্রগুলো আমি স্টেপ বাই স্টেপ আসতেছি, তারপরে আমি একটা ফিনিশিং দেবো সুন্দর করে। তোমাকে স্টেপ বাই স্টেপ বুঝাইতে হবে। তাহলে এইটুকু তো বুঝছো, এন থেকে এল পর্যন্ত বুঝে গেছো। এন থেকে এল এ যাওয়ার সূত্র কি? 0 থেকে n-1 পর্যন্ত, এতটুকু শেষ। ওকে, বা তিনটেই রাখি এখানে, জায়গা কম। 4 নাম্বারটা লাস্টে দেখাই দিচ্ছি, সমস্যা নেই। আরেকটা জিনিস তুমি মাথায় রাখবা, যে এল এর মান 0 হলে সেটা হচ্ছে এস, উপশক্তি স্তর। এল এর মান 1 হলে সেটা হচ্ছে পি উপশক্তি স্তর। এল এর মান 2 হলে সেটা হচ্ছে ডি উপশক্তি স্তর। এল এর মান 3 হলে সেটা হচ্ছে এফ উপশক্তি স্তর। সেটা লিখে নাও। এল এর মান থেকে আমি উপশক্তি স্তর চিন্তা করবো, পাবো। আমরা আসতেছি। এল এর মান 0 হলে কি রে? এস। এল এর মান 1 হলে সেটা পি। এল এর মান 2 হলে সেটা ডি। এল এর মান 3 হলে সেটা হচ্ছে এফ। বুঝা গেছে? এটা লিখে নাও, এটা লিখে নাও। আচ্ছা, এখন আসো, তাহলে দেখো তো এখানে এন এর মান কত? 1। এল এর মান কত রে? এল এর মান এখানে 0, তার মানে সেটা কি এস না? এস না? তাহলে এটা কি হবে? 1s হবে না? কি হবে রে? 1s হবে। কি হবে? 1s হবে। মনে থাকবে? সেটা হচ্ছে 1s হবে। আচ্ছা, আমরা এটা একটু মুছে নাই, এটা লিখে নিচ্ছি, এটা সবাই লিখে নাও। এল এর মান 0 হলে এস, এল এর মান 1 হলে পি, এল এর মান 2 হলে ডি, এল এর মান 3 হলে এফ। এটা লিখে নাও, এটা লিখে নাও। শেষ। এটা গেল। এখন আসো, তাহলে আসো, n=2 হলে এল এর মান 0, তাহলে কি এটা এস? তার মানে কি 2 যেহেতু, তার মানে কি হবে? 2s হবে। এটা কি? এল এর মান 1, তার মানে কি এটা পি, তার মানে কি 2p হবে। ক্লিয়ার? তারপরে 3 তে আসো, এই দেখো, এল এর মান 0, তার মানে এস, তার মানে এটা কি হবে? 3s হবে। এল এর মান 1, তার মানে এটা কি পি, তার মানে কি হবে? 3p হবে। 3p হবে। এল এর মান 2, তার মানে কি এটা ডি হবে, তার মানে কি হবে? এটা না কি হবে? 3d হবে। 3d হবে। আসতেছি আমরা স্টেপ বাই স্টেপ। আচ্ছা, এতটুকু পর্যন্ত ক্লিয়ার? তাহলে আমি আইএন থেকে এল পেয়ে গেলাম। ঠিক আছে। 1 ছিল এবং সাথে এস হলো, তাহলে এটা 1s হয়ে গেল। সেটা 2s2p হয়ে গেল, 3s3p 3d হয়ে গেল। দেখো, প্রধান শক্তি স্তরের মান এখানে কত? প্রধান শক্তি স্তরের মান এখানে কত? 1। হ্যাঁ, তাহলে এখান থেকে আমি তার উপশক্তি স্তর কতটি? একটি পেয়েছি, এই যে এস পাই, শুধু এস পাইছি, 1s, মানে শুধু এস। প্রধান শক্তি স্তরের মান 2, সেখানে আমি দুইটা পাইছি, এস এবং পি পাইছি। প্রধান শক্তি স্তরের মান 3, সেখানে আমি পাইছি তিনটা। প্রধান শক্তি স্তরের মান 4 হলে সেখানে পাবো আমরা চারটা, সিরিয়ালি এস পি ডি এফ। তাহলে প্রধান শক্তি স্তরের মান যত, উপশক্তি স্তর ততটি। লাইনটি লিখে নাও, লাইনটি লিখে নাও, বইয়ের মধ্যে লিখে নাও। প্রধান শক্তি স্তরের মান যত, প্রধান শক্তি স্তরের মান যত, প্রধান শক্তি স্তরের মান যত, উপশক্তি স্তর ততটি। উপশক্তি স্তর, শক্তি স্তর ততটি। এটার মানে বুঝছো কিনা বলো? মানে কি?
ওয়ান হলে ওয়ান এস শুধু হয়, দেখো আমরা যখন ইলেকট্রন বিন্যাস করি ওয়ান এস হবে শুধু, দেন টু এস টু পি, দেন থ্রি এস থ্রি পি থ্রি ডি, এরকম। মানে কি, প্রধান শক্তি স্তরের মান যত হবে, মানে ওয়ান হলে তার উপশক্তি একটা হবে, সিরিয়ালি এস পি ডি এফ এরকম সিরিয়াল মেনটেন করবে। মনে থাকবে, এটা লিখে নাও, এর মধ্যে লিখে নাও। আচ্ছা, আমরা আসতেছি এখন। তাহলে দেখো আমরা এন পেয়ে গেলাম, এল পেয়ে গেলাম, আমরা বলছি না যে একটা থেকে আরেকটাতে যাওয়া যায়। এখন আমরা এম এ যাব, কোথায় যাবো রে, এম এ যাব। আচ্ছা এখন আসো, তাহলে এম ইজ ইকুয়াল টু হচ্ছে, এম ইজ ইকুয়াল টু হচ্ছে প্লাস মাইনাস এল, মানে এল এর মানটাকে আমরা প্লাস মাইনাস করব, এল এর মানটাকে প্লাস মাইনাস করব, অথবা এম দ্বারা কিন্তু অরবিটাল পাবো, অরবিটাল সংখ্যা পাবো না, আসতেছি। প্লাস মাইনাস এল অথবা টুয়েলভ প্লাস ওয়ান, একটা সূত্র হচ্ছে টুয়েলভ প্লাস ওয়ান, একই কথা দেখতেছি আমরা, আসতেছি। এখন আসো, আমরা কি বললাম, এম ইজ ইকুয়াল টু প্লাস মাইনাস ওয়ান। তাহলে বলো তো, এখানে এম ইজ ইকুয়াল টু এম, এম দ্বারা কি বোঝায়, অরবিটালের সংখ্যা বোঝায়, কি বোঝায়, অরবিটালের সংখ্যা বোঝায়। কিভাবে বুঝাইতেছে আমরা জিনিসটাতে আসতেছি। আমরা কি বললাম, যে এম ইজ ইকুয়াল টু প্লাস মাইনাস এল, এল এর মান এখানে কত রে, জিরো না? তাহলে প্লাস মাইনাস এল করতে তো প্লাস মাইনাস জিরো মানে তো জিরোই, মানে এম এর মান কত আসবে, জিরো। তার মানে তার অরবিটাল কয়টা, একটা। তার অরবিটাল কয়টা, একটা। তাহলে এস উপশক্তি স্তরের অরবিটাল একটা, কয়টা, একটা। বুঝো, এস উপশক্তি স্তর অরবিটাল কয়টা, একটা। আসো, তার মানে আমরা জানি একটা অরবিটালে ইলেকট্রন থাকে দুইটা, বলো কি, তা কয়টা থাকে, একটা অরবিটালে ইলেকট্রন থাকে দুইটা, কয়টা থাকে বলো, একটা অরবিটালে ইলেকট্রন থাকে দুইটা। একটা যদি ঘড়ির কাঁটার দিকে হয়, একটা ঘড়ির কাঁটার বিপরীত দিকে, দেখো একটা ঘড়ির কাঁটার দিকে হইলে একটা ঘড়ির কাঁটার বিপরীত দিকে, এটি হচ্ছে স্পিন, এটা হচ্ছে স্পিন, আমরা আসতেছি, এটাই হচ্ছে স্পিন। তাহলে একটা ঘড়ির কাঁটার দিকে হইলে একটা হচ্ছে ঘড়ির কাঁটার বিপরীত দিকে। একটা অরবিটালে ইলেকট্রন থাকে দুইটা, কয়টা, দুইটা। তো এই এস উপশক্তি স্তরের অরবিটাল কয়টা পাইলাম, একটা। তাহলে তার এখানে ইলেকট্রন থাকতে পারবে কয়টা, সর্বোচ্চ, ইলেকট্রন থাকতে পারবে সর্বোচ্চ দুইটা। এখানে আমরা সুন্দর করে গুছাই লিখি তাইলে। আমরা পাইলাম কি তাহলে এতক্ষণ, এতক্ষণ আমরা পাইলাম যে, এই দেখো এখানে আমি লিখতেছি, আমরা এতক্ষণ পাইলাম যে এল এর মান থেকে আমরা, এল এর মান জিরো হলে সেটা হচ্ছে এস উপশক্তি স্তর, এস উপশক্তি স্তর, এটা হচ্ছে উপশক্তি স্তর। ঠিক আছে, এটা লিখলাম আমরা তার অরবিটাল। আর এস উপশক্তি অরবিটাল কয়টা পাইলাম, একটা। তাহলে তার ইলেকট্রন থাকবে কয়টা, ই দিলাম, ই দিয়ে ইলেকট্রন থাকবে কয়টা, দুইটা। বুঝা গেছে, এল এর মান কত, ওয়ান। ওয়ান হলে সেটা কি, পি উপশক্তি স্তর। এখন আসলে পি উপশক্তি স্তরে আমরা আসতেছি। এখন দেখো, কি বললাম যে এম এর মান জিরো, এখান থেকে আমরা পাইলাম যেহেতু এম এর মান জিরো হলে একটা মান, একটা সংখ্যা পাইছি, জিরো পাইছি, তাহলে এখানে তার অরবিটাল হচ্ছে একটা। বুঝা গেছে, সংখ্যা আর গণবো, জিরো ওয়ান টু প্লাস মানে এগুলো সংখ্যা কতটি আছে এরকম গণবো, শুধু এখানে যে শূন্য, শুধু শূন্য আছে, একটা আছে। পরেরটা আসলে আরো ভালোভাবে বুঝতে পারবে। আসো, এখানে আসো, তাহলে দেখো এখানে এই যে এল ইজ ইকুয়াল টু জিরো, তার মানে এস, তার মানে এখানে কত, এম এর মান কত হবে, এইটার ক্ষেত্রে এল ইজ ইকুয়াল টু এর ক্ষেত্রে জিরো হবে। তাহলে অরবিটাল হবে কয়টা, এস এর ক্ষেত্রে অরবিটাল হবে একটা। ঠিক আছে, আচ্ছা। এখন এটা পি, এল এর মান কত, ওয়ান। তাহলে এম এর মান কত হবে, কি হবে, আমরা বলছি প্লাস মাইনাস, মানে কি, মাইনাস ওয়ান, জিরো, প্লাস ওয়ান, মানে মাইনাস ওয়ান থেকে শুরু করে প্লাস ওয়ান পর্যন্ত। তাহলে এখানে কয়টা সংখ্যা পাইলাম, তিনটা সংখ্যা পাইলাম, তিনটা। কটা সংখ্যা পাইলাম, তিনটা সংখ্যা পাইলাম। বুঝা গেছে। তাহলে দেখো, দুই নাম্বার শক্তি স্তর, এন মানে কি, এন মানে কি শক্তি স্তর, দুই নম্বর শক্তি স্তরে আমরা কই পাইলাম, হ্যাঁ, দুই নম্বর শক্তি স্তরে আমরা এস এবং পি দুইটা উপশক্তি স্তর পাইলাম। এস এর অরবিটাল একটা, পি এর অরবিটাল কয়টা, তিনটা। আসো, তাহলে পি এর অরবিটাল যদি তিনটা হয়, আমরা জানি একটা অরবিটাল ইলেকট্রন থাকে দুইটা, তাহলে মোট এই পি উপশক্তি স্তরে মোট ইলেকট্রন থাকবে কয়টা, ছয়টা। আসো, তাহলে দেখো, আমরা এখানে লিখে এগুলো, এটা বইয়ের মধ্যে লিখে নিবা। তাহলে পি এর অরবিটাল, অ দিয়ে অরবিটাল বুঝাইতেছে, অরবিটাল কয়টা বলো, তিনটা। তাহলে অরবিটাল তিনটা হইলে ইলেকট্রন থাকতে পারে সর্বোচ্চ কয়টা, একটু ইলাবোরেট করে পড়াইতেছি ভাইয়া, কারণ এই জিনিসটা বুঝে নিলে তোমার সামনে দেখবা ইলেকট্রন বিন্যাস তোমার কাছে নাথিং, তুমি সহজেই বুঝবা, ধরতে পারবা। আচ্ছা, একটু আমাকে সময় দাও, ঠিক আছে? আর আমি যা স্টেপে আগাইতেছি স্টেপগুলো জাস্ট ফলো করো, আগ ভাড়ায় কিছু চিন্তা করো না। বুঝা গেছে? তোমার মাথায় যে চিন্তা আসবে ওইটা আমি এমনিতেই বলবো, আমি জানি তোমার মাথায় কি চিন্তা আসবে। বুঝা গেছে? তো তুমি আগ ভাড়ায় চিন্তা করো, তুমি জাস্ট খালি স্টেপ বাই স্টেপ আমাকে ফলো করো, আর যেটা যেরকম বলতেছি ওইটা জাস্ট মানে নোট করে নাও, ঠিক আছে? আচ্ছা, তাহলে এখানে আমরা লিখে নিলাম, ঠিক আছে, এখানে আমরা এটা লিখে নিলাম। এখন আসো আমরা নেক্সট যাই। এখন আসো থ্রিতে, সেম, যেহেতু এখানে এস যেহেতু জিরো, তাহলে এখানে এন এর মান, এম এর মান কত হবে, এম এর মান তো জিরোই হবে, প্লাস মাইনাস করতে এখানে অরবিটাল হচ্ছে একটা, এটা কি হবে, পি। তাহলে সে এম, এম ইজ ইকুয়াল টু যেহেতু মাইনাস ওয়ান, জিরো, প্লাস ওয়ান, এখানে কয়টা হবে, তিনটা অরবিটাল। আর দিতে আসো, সেটা হচ্ছে
এম এর মান হচ্ছে 2, তাহলে -2, -1, 0, +1, +2। দেখো 1 2 3 4 5টা। তাহলে ডি এর ক্ষেত্রে অরবিটাল কয়টা বলো তো ভাইয়া? অরবিটাল হচ্ছে 5টা। তাহলে ডি এর ক্ষেত্রে যদি অরবিটাল 5টা হয়, তাহলে তার ইলেকট্রন থাকবে কয়টা? 10টা। কয়টা থাকবে রে? ইলেকট্রন থাকবে 10টা। তাহলে আসো, এল এর মান এল এর মান 2 হলে সেটা হবে ডি, উপশক্তি স্তর। এখানের মধ্যে তার অরবিটাল থাকবে 5টা। তাহলে তার ইলেকট্রন থাকতে পারবে মোট 10টা। এই যে সুন্দর করে লিখতেছি, এই অংশটুকু দয়া করে দয়া করে বইয়ের মধ্যে সুন্দর করে লিখে নাও। ঠিক আছে? নেক্সট আসো, আমরা এন পেয়ে গেলাম, এল পেয়ে গেলাম, এম পেয়ে গেলাম। এন কি? প্রধান শক্তি স্তর। এল কি? উপশক্তি স্তর। এল এর মান থেকে আমি উপশক্তি স্তর বুঝি। আর এম এর সংখ্যা, এম এর মান থেকে বা এম এর সংখ্যা থেকে গণনা করে বুঝি কতটা অরবিটাল আছে। এখন আসো, আমরা বলছি না আরেকটা সূত্র হচ্ছে 12+1, 12+1। তাহলে আমরা এই 12+1টা একটু দেখি ভাইয়া। আসো, এই দেখো, আমরা যদি এই যে পাইলাম এল এর মান 0, দ্যাটস ওয়াই এখানে অরবিটাল পাইলাম একটা, বা ওয়ান এস এর ক্ষেত্রে অরবিটাল পাইলাম একটা। কিভাবে? এখন আসো, 0, 2 × এল এর মান কত? এস এর ক্ষেত্রে এল এর মান কত? 0 না? তো 0+1 সমান কত? 2 × 0 = 0, 0 + 1 সমান তো কত? একটা। দেখছো, এক পাইছি। এই সূত্র বসাইলেও সেম মান আসবে। পি এর ক্ষেত্রে যদি আসি, সেম কথা। 2 × 1, এল এর ক্ষেত্রে, পি এর ক্ষেত্রে এল এর মান 1 না? 1+1, তাহলে কত? 2+1 কত রে? 3। দেখো, মিলে গেছে হচ্ছে কিন্তু। তো সূত্র মাথায় রাখবা। এটা কি? যে একটা উপশক্তি স্তরের অরবিটাল সংখ্যা মাথায় রাখবা। উপশক্তি স্তরের অরবিটাল কিন্তু এটা পড়তেছে 12+1, নট প্রধান শক্তি স্তর। এটাও আমি মানে আলাদাভাবে গুছাই দিব যে প্রধান শক্তি স্তরের ক্ষেত্রে কিরকম সূত্র, উপশক্তি স্তরের ক্ষেত্রে কিরকম সূত্র, একটু পরে আমরা আসতেছি। আমরা বাকিটুকু শেষ করে দিই। আচ্ছা, এরপরে আমরা কোথায় ছিলাম? এটা একটু মুছে নেই, দাঁড়াও, একটু মুছে নেই, তারপরে আমরা সামনে আগাইতেছি। দেখো, জিনিসটা কিন্তু বুঝলে এইচএসসি লেভেলেও সেম পড়া, সেম পড়া, কোনো ডিফারেন্ট নেই। কোনো ডিফারেন্ট মানে তুমি এখন শিখে ফেলছো, এইচএসসি কভার হয়ে গেছে, শেষ। আর এইটা এভাবে শিখে নিলে তোমার ইলেকট্রন বিন্যাস একদম পানি মনে হবে ভাই, পানি মনে হবে একদম। আসো, এখন আমরা আসো এই এস একটা। তাহলে একটা যেহেতু অরবিটাল পাইলাম, তাহলে দেখো আমার প্রথম শক্তি স্তর, সেটাতে 1s আসে শুধু, সেখানে পাইলাম অরবিটাল একটা। তাহলে একটা অরবিটাল থাকতে ইলেকট্রন থাকবে কয়টা? আমরা যদি ইলেকট্রন চিন্তা করি, ইলেকট্রন চিন্তা করি, অরবিটাল ইলেকট্রন, কিন্তু অরবিটালে ওর ইলেকট্রন, এখানে অরবিটাল আছে একটা, তো ইলেকট্রন থাকবে দুইটা। আর তো নাই, আর আছে, আর তো নাই। দ্যাটস ওয়াই মোট ইলেকট্রন কত হবে? মোট ইলেকট্রন হবে 2। তাহলে প্রধান শক্তি স্তরে মোট ইলেকট্রন, সরি, প্রথম শক্তি স্তরে মোট ইলেকট্রনটাও কিন্তু কত? 2। বুঝা গেছে? মোট ইলেকট্রন থাকতে দুইটা, প্রথম শক্তি দুইটা থাকতেছে মোট ইলেকট্রন। এখন আসো 2 নম্বর শক্তি স্তরের ক্ষেত্রে। দেখো, 2 নম্বর শক্তি স্তরের ক্ষেত্রে এস এর ক্ষেত্রে পাইলাম আমি একটা অরবিটাল, তখন সেখানে থাকবে ইলেকট্রন দুইটা। আর পি এর ক্ষেত্রে পাইলাম 3টে ইলেকট্রন, তাহলে এখানে থাকবে না মোট 6টা ইলেকট্রন। তাহলে তাহলে এস এবং পি মিলে মোট, মোট কতই থাকতেছে? মোট থাকতেছে 8টা ইলেকট্রন। মোট কত ইলেকট্রন থাকতেছে? মোট থাকতেছে 8টা ইলেকট্রন। তারপরে আসো, ঠিক তেমন তৃতীয় শক্তি স্তর, এস এর ক্ষেত্রে থাকবে 2টা ইলেকট্রন, অরবিটাল একটা আছে। পি এর ক্ষেত্রে থাকবে 6টা ইলেকট্রন, অরবিটাল 3টা আছে। আর ডি এর ক্ষেত্রে 5টা অরবিটাল যেহেতু আছে, থাকবে 10টা ইলেকট্রন। তো গণনা করো তো ভাই একটু, 2 6 8 সমান 18টা। মোট ইলেকট্রন থাকবে তৃতীয় শক্তি স্তরে 18টা। এই হচ্ছে দেখো আমার কোয়ান্টাম সংখ্যা। আমরা এন এল এম দেখে দিন। এসটা কি ভাইয়া? তাহলে এসটা দেখে নাও। এই যে দেখো এস, এই যে বললাম একটা অরবিটালের মধ্যে, একটা অরবিটালের মধ্যে 2টা ইলেকট্রন থাকতেছে। এই যে এখানে যে 2টা আছে, একটা যদি ঘড়ি কাঁটার দিকে হয়, একটা ঘড়ি কাঁটার বিপরীত দিকে হবে। মানে এরকম বক্স আকারে দেখা দেয়। এই যে এখানে 2টা আছে না, একটা ঘড়ি কাঁটার দিকে হলে একটা ঘড়ি কাঁটার বিপরীত দিকে। এখানে 6টা আছে না? ইলেকট্রন 6টা থাকবে না? কিন্তু তার অরবিটাল কয়টা বলো? অরবিটাল কয়টা? তার অরবিটাল কয়টা? অরবিটাল আছে 3টা। তাহলে 3টে অরবিটাল রাখো এখানে, 3টে অরবিটাল। তাহলে দেখো, একটা, দুইটা, তিনটা, চারটা, পাঁচটা, 6টা। এই যে একটার দিক একরকম, একটার দিক একরকম, মানে একটা যদি ঘড়ি কাঁটার দিকে হয়, আর একটা ঘড়ি কাঁটার বিপরীত দিকে, সেটাকে বলি আমরা প্লাস। যেমন এটা এটা যদি হয়, যদি প্লাস হাফ, প্লাস হাফ। আর এটা যদি হয়, বলি আমরা মাইনাস হাফ। বুঝা গেছে? তাহলে একটা ঘড়ি কাঁটার দিকে হইলে প্লাস হাফ, একটা ঘড়ি কাঁটার বিপরীত দিকে হইলে মাইনাস হাফ। এইভাবে আমরা স্পিন এস প্লাস মাইনাস হাফ লিখি। বুঝা গেছে? যদি এই তোমার এসএসসি লেভেলে এই স্পিনের ব্যবহার তেমন একটা আসবে না। বুঝা গেছে? এইচএসসি লেভেলে লাগবে, জাস্ট তুমি জেনে রাখলা, জেনে রাখলা। তারপরে আসো, আমরা পি দেখাইলাম, ডিতে আসো, ডির অরবিটাল করে 5টা না? আমরা 5টা অরবিটাল আঁকি এখানে। এই যে 5টা অরবিটাল, 1 2 3 4 5। তাহলে দেখো, একটা, দুইটা, তিনটা, চারটা, 5টা। এই যে ভাইয়া আমি একটা একটা করে লিখতেছি, এটা কিন্তু একটা নীতি আছে, হুন্ডের নীতি। বুঝা গেছে? এটা উপর বা এইচএসিতে উঠলে আপাতত আমরা হুন্ডের নীতি যাইতেছি না। মাথায় রাখো, শুধু একটা 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 করে ঢুকে। মাথায় রাখবা শুধু যে অরবিটালের প্রথমে একটা একটা করে ঢুকে, এটা মাথায় রাখবা। ঠিক আছে? এটা কোন নীতি? হুন্ডের নীতি, বাস এতটুকু। একটা একটা করে ঢুকবে কোন নীতি? হুন্ডের নীতি। একটা একটা করে ঢুকবে কোন নীতি? হুন্ডের নীতি। 5টা হয়ে গেল, 6টা,
সাতটা, আটটা, নয়টা, দশটা। বুঝা গেছে? তাহলে আশা করি তুমি বুঝছো জিনিসটা। ঠিক আছে, এই হচ্ছে আমাদের চারটা কোয়ান্টাম সংখ্যা আমরা দেখালাম। এখন চারটা কোয়ান্টাম সংখ্যা আমরা ফোরের ক্ষেত্রে, এন ইজ ইকুয়াল টু ফোরের ক্ষেত্রে, চতুর্থ শক্তি স্তরের ক্ষেত্রে চারটা কোয়ান্টাম সংখ্যা একসাথে দেখে নিব, তাহলে তুমি কোরিলেশন করতে পারবা। দেখো আমরা কিন্তু একটা ফিনিশিং এ চলে আসছি। এই যে আমরা চতুর্থ শক্তি স্তর দিয়ে কিন্তু একটা ফিনিশিং দিয়ে দিব। ঠিক আছে, দাঁড়া আমি এটা মুছে নেই। ওকে, এখন আসো, এন ইজ ইকুয়াল টু ফোর হলে সেটা আমরা কি লিখবো? সুন্দর করে লিখতেছি আমরা, এন ইজ ইকুয়াল টু ফোর। তাহলে এল এর মান কি হবে বলো তো ভাইয়া? এল এর মান হবে শূন্য, ওয়ান, টু, থ্রি। আর কিছু হবে বলো? আর কিছু হবে? হবে না। আমরা জানি যে প্রধান শক্তি স্তরের মান যত থাকবে তার থেকে এক কম পর্যন্ত আমরা বিন্যস্ত হব। সূত্র তো মনে আছে? সূত্রগুলো আমি আবার একসাথে লিখে দিচ্ছি একটু পরে। আচ্ছা, এল পেয়ে গেলাম। তাইলে ফোর যেহেতু, এটা কি হবে? ফোর এস। এটা কি হবে? ফোর পি। মানে ওয়ান হলে পি, তো মনে আছে তো? এল এর মান জিরো মানে এস, এল এর মান ওয়ান মানে পি, এল এর মান টু মানে কি? ডি, এল এর মান থ্রি মানে কি? এফ। তাহলে এটা কি হবে? ফোর ডি হবে, এটা হবে ফোর এফ। ঠিক আছে, শেষ। এখন আসো, আমরা এম এ যাবো। কোথায় যাবো? এম এ যাবো, এল থেকে এম এ। এখন আসো, এই যে আমরা বললাম জিরো, তাহলে এম এর মান এখানে কত হবে? শুধু জিরো হবে। তার অরবিটাল কয়টা এখানে? তাহলে ওই উপশক্তিস্তর অরবিটাল কয়টা? একটা। উপশক্তিস্তর অরবিটাল কয়টা? একটা। তাহলে ইলেকট্রন থাকবে কয়টা? উপশক্তিস্তর ইলেকট্রন থাকবে কয়টা? দুইটা। ফোর পিতে আসো, তো পি হইলে এম এর মান কত হবে? ওয়ান, যেহেতু মাইনাস ওয়ান, জিরো, প্লাস ওয়ান। তাহলে আমি এখানে অরবিটাল, এম এর মান তিনটা পাইলাম, তাহলে অরবিটাল কয়টা? তিনটা। তিনটা অরবিটাল ইলেকট্রন থাকবে কয়টা বলো তো ভাইয়া? ছয়টা। বুঝা গেছে? তিনটা অরবিটালে মোট ইলেকট্রন থাকবে কয়টা ভাইয়া? ছয়টা। এখন আসো ডি, এর ক্ষেত্রে টু হচ্ছে এল এর মান, তাহলে মাইনাস টু, মাইনাস ওয়ান, জিরো, প্লাস ওয়ান, প্লাস টু। কয়টা পাইলাম ভাইয়া অরবিটাল? পাঁচটা। অরবিটাল যদি পাঁচটা হয়, ইলেকট্রন থাকবে কয়টা ভাইয়া? দশটা। ক্লিয়ার? ক্লিয়ার। দেন আসো থ্রি, তাহলে কি হবে? মাইনাস থ্রি, মাইনাস টু, মাইনাস ওয়ান, জিরো, প্লাস ওয়ান, প্লাস টু, প্লাস থ্রি। তাহলে তাহলে বলো এখানে কয়টা পাইলাম? সাতটা। তার অরবিটাল কয়টা? তার অরবিটাল হচ্ছে সাতটা। তাহলে সাতটা অরবিটাল ইলেকট্রন থাকবে কয়টা? 14টা। এখন আসো মোট ইলেকট্রন। এই সবগুলো হচ্ছে তার চতুর্থ শক্তি স্তরের মোট ইলেকট্রন। মানে ফোর এস, ফোর পি, ফোর ডি, ফোর এফ মিলে হচ্ছে চতুর্থ শক্তি স্তর। আর এফ এস পি ডি এফ এগুলো হচ্ছে তার উপশক্তি স্তর। বুঝা গেছে? এই সবগুলো উপশক্তি স্তর মিলেই তো চতুর্থ শক্তি স্তর, তাই না? মোট ইলেকট্রন এখানে দুইটা, ছয়টা। কত হইলো ভাইয়া? দুই আর ছয় কত? আট। আট আর দশ কত? 18। ঠিক আছে, আর 18 আর 14 কত? 32। মোট ইলেকট্রন থাকবে ভাইয়া 32টা। ঠিক আছে, এই যে চারটা কোয়ান্টাম সংখ্যা একসাথে একসাথে আমরা দেখে নিই। আর হচ্ছে, এখানে মাথায় রাখবা যে প্রতিটা অরবিটাল ইলেকট্রন কি হয়? এই যে একটা ঘড়ির কাঁটার দিকে হইলে একটা ঘড়ির কাঁটার বিপরীত দিক হয়। এটি হচ্ছে স্পিন কোয়ান্টাম সংখ্যা। ঠিক আছে, এই হচ্ছে আমাদের বেসিক কথাবার্তা। আশা করি তুমি বুঝছো। তাও যদি কোনো কারণে না বুঝো, আমাকে একটু বলিও ভাইয়া, কমেন্ট করিও। আর হচ্ছে চারটা কোয়ান্টাম সংখ্যা একসাথে গোছানো ভাবে শিখে নিবা। আমি তোমাদেরকে একটা আমি আমার স্টুডেন্টকে যেভাবে পড়াইছি এখানে নোট করে দিয়েছিলাম, সুন্দর করে লেখা আছে এখানে, তুমি আমার ফটো দিয়ে দিব মনে। ঠিক আছে, আমাকে একটা নক দিও যারা আমাদের ফেসবুক পেজে অথবা হোয়াটসঅ্যাপ নাম্বার আছে, হোয়াটসঅ্যাপে আমি ওইটার একটু ফটো দিয়ে দিব না, সমস্যা নাই। ঠিক আছে, এখন আসো আমরা স্টেপ বাই স্টেপ সূত্রগুলা লিখে দিই আগে। তোমার সূত্রগুলো আগে লিখে নাও কষ্ট করে। আসো, সবগুলো সূত্র নোট করে নিবা। প্রধান শক্তি স্তরে, প্রধান শক্তি স্তরের অরবিটাল, প্রধান শক্তি স্তরের অরবিটাল সেটা হচ্ছে এন স্কোয়ার। প্রধান শক্তি স্তরের ইলেকট্রন সেটা হচ্ছে টু এন স্কোয়ার। কেন? একটা অরবিটালে ইলেকট্রন থাকে দুইটা, দুই দিয়ে গুণ দিয়ে দিলাম, শেষ। উপশক্তি স্তরের, উপশক্তি স্তরের অরবিটাল, উপশক্তি স্তরের অরবিটাল 12+1। এটা কিন্তু পরীক্ষায় প্রশ্ন আসে, এটা কিন্তু পরীক্ষায় প্রশ্ন আসে। আর উপশক্তি স্তরের ইলেকট্রন কি হবে বলতো ভাইয়া? গুণ হয়ে যাবে না দুই দিয়ে, 2 × 12+1, 2 × 12+1। ঠিক আছে, যত অরবিটাল থাকবে তার দ্বিগুণ পরিমাণ কি থাকবে? ইলেকট্রন থাকবে। ঠিক আছে, কারণ একটা অরবিটালে ইলেকট্রন থাকে কয়টা? দুইটা। আশা করি তুমি বুঝছো। ঠিক আছে, এই সূত্রগুলো লিখে নাও, লিখে নাও, লিখে নাও। আর সাথে একটা লাইন লিখে নাও, প্রধান শক্তি স্তরের মান যত, প্রধান শক্তি স্তরের মান যত, উপশক্তি স্তর ততটি। উপশক্তি স্তর ততটি।
এটা লিখে নাও, এটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। এই 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 একটা কথা থেকে, এই একটা কথা থেকে আমরা ফুল ইলেকট্রন বিন্যাস শেষ করে দেবো ইনশাআল্লাহ। ঠিক আছে, এই হচ্ছে সূত্রগুলা লিখে নাও স্টপ করে, আর হচ্ছে এই লাইনটাও লিখে নাও। ঠিক আছে, আমরা এখন সামনে আরো আগে, আমরা সবগুলো ইলেকট্রন বিন্যাস তোমাকে করে দিব, আমি সমস্যা নেই, টেনশন নিও না, টেনশন নিও না, আসি আমি তোমাদের পাশে। রসায়ন সহজ, পানিবাদ, বুঝছো, রসায়ন হচ্ছে পানিবাদ। ওকে, আহ এতটুকু পর্যন্ত গেল। আর হচ্ছে এখান থেকে তোমরা এই জিনিসটা লিখে নিবা, এল এর মান 0 হলে সেটা হচ্ছে এস, তাহলে এখানে আরেকটা জিনিস রয়ে গেল তাইলে, এল এর মান যদি 3 হয় সেটা হচ্ছে কি হবে বলো তো ভাইয়া, এফ। এল এর মান 3 হলে এফ, এফ হলে তার অরবিটাল কয়টা পেলাম আমরা, 7টা। তাহলে সেখানে ইলেকট্রন থাকতে পারবে সর্বোচ্চ কতটি, 14টি। এটাও এটাও লিখে নাও বইয়ের মধ্যে সুন্দর করে। ঠিক আছে, তুমি সুন্দর করে একটা নোট খাতার মধ্যে লিখে নাও, তারপর সুন্দর করে বইয়ের মধ্যে পাশে আঠা দিয়ে লাগিয়ে রাখবা, তাহলে তো হয়ে গেল, সুন্দর হয়ে গেল না, এরকম একসাথে গুছানো হয়ে গেল। ওকে, এখন আসো আমরা বইয়ে ফিরে আসি, তারপরে আমি ইলেকট্রন বিন্যাসে চলে যাচ্ছি। ঠিক আছে, বইয়ের মধ্যে আসো, তাহলে দাগ দাও। প্রধান শক্তি স্তর, প্রতিটি প্রধান শক্তি স্তরের সর্বোচ্চ ইলেকট্রন ধারণ ক্ষমতা 2n² লিখে দিছে ভাইয়া, অরবিটাল হবে n²। শেষ। এখন দেখো এখানে একটা কে এল এম এন পরে দিছি, কে মানে প্রথম প্রথম শক্তি স্তর, এল মানে দ্বিতীয় শক্তি স্তর, এম মানে তৃতীয় শক্তি স্তর, এন মানে চতুর্থ শক্তি স্তর বলে দিছি। এন ইজ ইকুয়াল টু 1 হলে 2n² না, 2 × 1² সমান সমান কতটি, 2টি। 2 হলে 2 × 2² সমান সমান কতটি বলো, 8টি। 3 হলে 2 × 3² সমান সমান 18টি। 4 হলে 2 × 4², ঠিক আছে না, সমান সমান কতটি হবে, 32টি। 4² তো 16, এটা জানো, এগুলো তার বুঝেই না কিছু। ওকে, তাহলে দেখো এখান থেকে আমরা কি পাইলাম, মানে আমাকে যদি প্রধান শক্তি স্তরের মান দিয়ে দেয়, সেখান থেকে আমি মোট ইলেকট্রন সংখ্যা বের করতে পারবো, মোট ইলেকট্রন সংখ্যা বের করতে পারবো। অরবিটাল যদি বলে n² দিয়ে দেবো ডিরেক্ট, n²। এন বললো তাহলে 1 বললো 1², 1² মানে কি, একটি। ঠিক আছে, 2² মানে 4টি, হ্যাঁ 3² মানে 9টি, 4² মানে কি, 16টি। তার থেকে দ্বিগুণ করো, হয়ে যাবে তার ইলেকট্রন। বুঝা গেছে, যতটি অরবিটাল তার দ্বিগুণ হচ্ছে ইলেকট্রন। তাহলে আমি যদি বলি ভাই যে পঞ্চম শক্তি স্তরে অরবিটাল কতটি, তাহলে কতটি হবে বলতো, পঞ্চম শক্তি স্তর অরবিটাল কতটি, 5², মানে n² না, 5² মানে 25টি। তার ইলেকট্রন কতটি, 2 × n² মানে 5² সমান সমান 50টি। বুঝা গেছে, শেষ। হলো ফানিবাদ। এখানে এগুলা দিচ্ছে, এগুলা কিছু লাগবে না, এগুলা হচ্ছে অ্যানালগ পদ্ধতি, এগুলা কিছু লাগবে না, আমরা আফবাও নীতিতে ইলেকট্রন বিন্যাস করবো। ওকে, এখান থেকে কিছু লাগতো না, আমি এগুলা আসবে, আমি আমি বলে দিব। আসো এই যে এখানের মধ্যে লিখে নিবা, প্রধান শক্তি স্তরের মান যত উপশক্তি স্তর ততটি, এখানের মধ্যে লিখে নিবা, প্রধান শক্তি স্তরের মান যত উপশক্তি স্তর ততটি। আমি এখানে লিখতেছি না, বহন অনেকবার লিখছি এখান থেকে। এই দেখো, আসো আমি এখান থেকে আসছি। এই দেখো এন এর মান এখানে কত রে, 1 না, এই দেখো এখানে শুধুমাত্র 1s আছে, শেষ। 1s পরে কিন্তু 1p হইতেছে না আর। এন এর মান 2 না, তার মানে 2s2p পর্যন্ত যাবো, আর যাবো না, 2d হবে না, 2d হবে না, হবে না কেন, তো এটা বিস্তারিত বুঝাই দিছি। আর এক কথা বললাম না যে একটা কথা দিয়ে সলিউশন করবো, আমরা কিন্তু এই কথাটা বার করলাম ভেঙে, ভাঙা থেকে বার করলাম। তাহলে দেখো 2 হচ্ছে আমার 2s2p, দুইটা হবে। বুঝা গেছে, দুই দুই পর্যন্ত যাবে, তিনটা হবে এসপিডি, মানে কি 3s3p3d, দেখো 3s3p3d। আমরা ভেঙে কিন্তু দেখাইছি, এখন আমি বলতেছি কি, যে একটা লাইন বের করলাম লাস্টে, যে প্রধান শক্তি স্তরের মান যত উপশক্তি স্তর ততটি, আর এই লাইন থেকে পুরো ইলেকট্রোমিনাস শেষ করে দেবো ইনশাল্লাহ। ঠিক আছে, এক লাইন থেকেই শেষ। এন এর মান 4, তার মানে কি এসপিডিএফ, এসপিডি মানে 4s 4p 4d 4f পর্যন্ত যাবে, আর যাবে না। ঠিক আছে, আর হচ্ছে এন এর মান 5 হলে কি হবে, 5s 5p 5d 5f 5f পরে জি হয়, কিন্তু লাগে না, কারণ কি, কারণ কি বলো, কারণ কি, কারণ হচ্ছে আর যায় না, এর আগে ইলেকট্রোমিনাস শেষ হয়ে যায়, 118টা মৌলে ইলেকট্রোমিনাস এর আগেই শেষ হয়ে যায়। ঠিক আছে, তার মানে প্রধান শক্তি স্তরের মান যতটি উপশক্তি স্তর ততটি। তাহলে অনেক সময় তোমার ইলেকট্রন বিন্যাস করতে গিয়ে অনেকে হয়তো করছো, মনে প্রশ্ন জাগে নাই, ভাইয়া স্যার যে 1s হইলো, 1p কেন হইলো না, এই হচ্ছে 1s। বিস্তারিত বুঝাইলাম কেন পি হইতেছে না, আমি এন থেকে এল, এন থেকে এল, এল থেকে এম, এইভাবে আমি বের করছি। বুঝা গেছে, এখানেও শেষ। তারপরে ওই যে বলতেছে প্রতিটি অরবিটালে ইলেকট্রন, হ্যাঁ, প্রতিটা অরবিটালে ইলেকট্রন সংখ্যা, দেখো বুঝো, এখানে এখানে একটা গাফলা আছে, একটা জিনিস বলো, যেখানে তারা উপশক্তি স্তরকে অরবিটাল বলতেছে, এখানে একটু গাফলা আছে। উপশক্তি স্তরে অরবিটাল বলতে পারবে না ভাইয়া, কারণ আমরা জানি একটা অরবিটাল, দেখো উপশক্তি স্তর বা অরবিটাল গুলো, হ্যাঁ যদিও অনেক সময় চলে আসে, কিন্তু জিনিসটা বুঝো, প্রধান শক্তি স্তরে আছে উপশক্তি স্তর, উপশক্তি স্তরে আছে অরবিটাল, আর এই অরবিটালে থাকতেছে ইলেকট্রন। বুঝাইতে পারছি,
প্রধান শক্তি স্তর, উপশক্তি স্তর, এসপিডিএফ এগুলো হচ্ছে উপশক্তি স্তর। আমি যদি বলি যে উপশক্তি স্তরকে যদি আমরা অরবিটাল বলি, বুঝো আমার কথাটা, উপশক্তি স্তরকে যদি আমরা অরবিটাল বলি, তাহলে একটা অরবিটালে ইলেকট্রন থাকে দুইটা, আমরা জানি, একটা ঘড়ির কাঁটার দিকে, একটা ঘড়ির কাঁটার বিপরীত দিকে। তাহলে কি এস এর ক্ষেত্রেও হবে অরবিটাল ইলেকট্রন দুইটা, পিতেও ইলেকট্রন হবে দুইটা, ডিতেও ইলেকট্রন হবে দুইটা, এফেও ইলেকট্রন হবে দুইটা। মিললো? হিসাব তো মিললো না। তার মানে একটা ক্লিয়ারিফাই করা দরকার যে প্রধান শক্তি স্তরে আছে উপশক্তি স্তর, উপশক্তি স্তরের আছে অরবিটাল, আর ওই অরবিটালে থাকতেছে ইলেকট্রন। বুঝো জিনিসটা স্টেপ বাই স্টেপ, মানে ফ্লো আছে, ঠিক আছে? তাইলে তোমার সহজে মাথায় রাখা যায়। পেস লাগানোর কোনো প্রয়োজন আছে ভাই? পেস লাগানোর কোনো প্রয়োজন নেই, ঠিক আছে? এরপরে অরবিটালের সংজ্ঞা আলাদা আছে, এখানে তো উপশক্তি স্তরে অরবিটাল, ওখানে অরবিটালের সংজ্ঞা আছে। অরবিটালের সংজ্ঞা কি? পরমাণুর কক্ষপথের, হ্যাঁ, যে এলাকায় বা শক্তিস্তরের যে এলাকায় ইলেকট্রন ম্যাগের ঘনত্ব 90 থেকে 95%, মানে যেই অঞ্চলে ইলেকট্রন থাকতেছে ওই অঞ্চলটাকেই বলতেছি আমরা কি? অরবিটাল। বুঝা গেছে? তাহলে অরবিটাল কাকে বলে এই সংজ্ঞা যে তোমরা দাও, এটা কি হয়? হয় না কিন্তু, ঠিক আছে? তাহলে আমি যে বললাম এই সংজ্ঞাটা লিখে নাও। আচ্ছা, তাহলে উপশক্তি স্তরের ক্ষেত্রে যদি ইলেকট্রন বলি, সেটা হচ্ছে, তুমি তোমার বইটা এইটাকে ফলো করো, এই বইয়ের মধ্যে অনেক ভুলভাল আছে ভাই, এখানে অনেক ভুলভাল আছে, এটাকে ফলো করে না, ঠিক আছে? পেস লাগাই দিছে যে অরবিটাল, উপশক্তি স্তর অরবিটাল সব একসাথে গুলাই ফেলছে, তো ফেস লাগে। মাঝে মাঝে হয়তো বলার সময় চলে আসে এমনি অরবিটাল, কিন্তু জিনিসটা বুঝো, ক্লিয়ারিফাই করো, তাহলে জিনিসটা সহজ হয়। বুঝা গেছে? আমি যেভাবে তোমাকে পড়াই দিছি, এইটা ফলো করো, ঠিক আছে? এইটা ফলো করো, যে এটা উপশক্তি স্তর, তার আছে অরবিটাল, ঠিক আছে? যেমন আমরা পি চিন্তা করি, আমরা যদি পি চিন্তা করি, পি এস এর তো অরবিটাল একটা শেষ। আমরা যদি এখন চিন্তা করি, দেখো এস, এই যে একটা, পি যদি হয়, পি এর হচ্ছে অরবিটাল হচ্ছে তিনটা, পি এক্স পি ওয়াই পি এক্স ওয়াই জেড, পি এক্স পি ওয়াই পি জেড। ডি হইলে পাঁচটা, এক্স ওয়াই, ওয়াই জেড, জেড এক্স, এক্স এক্স স্কোয়ার থেকে ওয়াই স্কোয়ার, জেড স্কোয়ার। এই যে পেলাম কটি? পাঁচটি পেলাম। এইভাবে বুঝা গেছে? আমরা ইলেকট্রন বিন্যাস যখন একটু পরে করবো, আমি দেখাই দিব, তারপরে সৃজনশীলের মধ্যে আসবে না, এগুলো চলে আসবে স্টেপ বাই স্টেপ। তুমি এই কোটা ঘর সহ এগুলো শিখে নিবা, ঠিক আছে? এখানে আসলে এই যে বললাম, যেখানে চারটা কোয়ান্টাম সংখ্যার মান বের করা, এই যে একটা সৃজনশীল আসে, এটা দেখে নেবে। এটা পড়ানো শেষ, পড়ানো শেষ ভাইয়া, পড়ানো শেষ, ঠিক আছে? পড়ানো শেষ, ঠিক আছে? এখন আসো পরমাণুতে ইলেকট্রন বিন্যাসের নীতি। পরমাণুতে ইলেকট্রন বিন্যাস নীতি কোন নীতিতে হয়? আফবাও নীতি। কোন নীতি বল, লিখে নাও, তোমাদের বইয়ে দেওয়া না এটা, আফবাও নীতি, ঠিক আছে? আফবাও নীতিতে ইলেকট্রন বিন্যাস হয়। আফবাও নীতি কি? আফবাও নীতি কি আমরা একটু পরে আসতেছি, আমি একটু জাস্ট বলে নিই প্রথম। আফবাও নীতি হচ্ছে এন প্লাস এল এর মান যার ছোট, সেটাতে আগে ইলেকট্রন যাবে, এন প্লাস এল এর মান যার বড়, সেটাতে পরে ইলেকট্রন যাবে। যদি এন প্লাস এল এর মান সমান হয়, তাহলে তাহলে যার ক্ষেত্রে এন এর মান ছোট সেটাই আগে ইলেকট্রন যাবে, তাহলে মানের ঊর্ধ্বক্রমে যাবে, মানের ঊর্ধ্বক্রমে যাবে। এখন আসো আমরা ইলেকট্রোমিনাসটাকে দেখি, তাহলে আমরা একটু সাজাই। আমরা যখন ইলেকট্রোমিনাসটা সাজাইতে চাই, তাহলে কি হবে? প্রথমে ওয়ান এস হবে না? ওয়ান এস, ওয়ান পি হবে? হবে না, ওয়ান এস শেষ। এখন আমরা টুতে চলে যাবো, টু এস, টু পি, শেষ, টু শেষ। আমরা বলছি প্রথম প্রধান শক্তি স্তরের মান যত, উপশক্তি স্তর ততটি, বলছি না? বলছি। হ্যাঁ, থ্রি এস, ঠিক আছে? আর কি হবে? থ্রি পি, থ্রি ডি। আর যাবে? আর যাবে না। তারপরে কি হবে? ফোর এস, ফোর পি, সরি, ফোর ডি, ফোর এ, এই বাস ফাইভ পি পর্যন্ত লিখে দিতে। আর আর গেলাম না আমরা, তোমাদের আরো আগে ইলেকট্রন শেষ হয়ে যাবে, তোমাদের অতটা লাগে না। আমি আমি কিন্তু আব্বাও নিতে লিখি নাই, আমি কিন্তু একটা মানে ওয়ানের জন্য এক এক ওয়ান এস পর্যন্ত শেষ, টু এস টু পি শেষ, থ্রি এস থ্রি পি থ্রি ডি শেষ, ফোর এস ফোর পি ফোর ডি ফোর এফ শেষ, ফাইভ এস ফাইভ পি এরকম যাবে। তার মানে এখানে আব্বাও নীতিটা কি তাহলে? এখানে এটা তো বুঝছো, ওয়ান এস এর পরে যে ওয়ান পি হইতেছে না, ওয়ান ডি হইতেছে না, এখানে তো আর পেস লাগবে না, তাই না? আব্বাও নীতিটা কি? এই দেখো, এই ওয়ান মানে কি রে বলো তো? এই ওয়ান মানে কি? এই ওয়ান মানে তো এন এর মান, বুঝা গেছে? এন। আর এই এস এ কি? এস থেকে এল পাবো না, এল এর মান পাবো, এই এন প্লাস এল, এইটার মান যোগ করবো। বুঝা গেছে? বুঝা গেছে না বুঝো নাই? এটার মান যোগ করবো। বুঝা গেছে? তাহলে আসো, এখন দেখো, এখানে এন এর মান কত? ওয়ান, তাহলে ওয়ান প্লাস এস এর ক্ষেত্রে এল এর মান কত বলো? এস এর ক্ষেত্রে এল এর মান বলে দিচ্ছি, এক্স এর ক্ষেত্রে এল এর মান জিরো, তাহলে এখানে হচ্ছে জিরো, ওয়ান প্লাস জিরো সমান সমান কত? ওয়ান, শেষ। তাহলে এটার শক্তি পাইলাম কত? ওয়ান। টু এস ক্ষেত্রে চলে আসো, তাহলে এইটার ক্ষেত্রে এন প্লাস এল, কিন্তু তাহলে এটা এন আর এটা কি? এল, ঠিক আছে? টু প্লাস এস এর ক্ষেত্রে এল এর মান জিরো সমান সমান কত হইলো আমার? বাবা, এখান থেকে টু, কত হইলো? টু। এটা আসো, এন এর মান কত? টু। পি এর ক্ষেত্রে এল এর মান কত? ওয়ান, তাহলে কত হইলো বলো তো? থ্রি। এটা এটা ক্ষেত্রে এটা কি? এন এর মান কত? থ্রি। এস এর ক্ষেত্রে এল এর মান কত? জিরো, সমান সমান কত হইলো? থ্রি। বুঝা গেছে? দেন আসো, এটাতে এন এর মান কত? থ্রি।
এটাতে পি এর মান কত? বলো, এটাতে পি এর মান কত? পি এর মান কিন্তু ওয়ান। ঠিক আছে, পি এর মান পি এর ক্ষেত্রে এল এর মান ওয়ান, তাহলে এটা কত হইলো? ফোর। এখন আসো এটাতে থ্রি প্লাস ডি, ডি এর ক্ষেত্রে এল এর মান কত? এন প্লাস এল, তো ডি এর ক্ষেত্রে এল এর মান কত? টু, তাহলে কত হইলো? ফাইভ। ঠিক আছে, ফোর এসে কত? ফোর প্লাস জিরো সমান কত হইলো? ফোর। ফোর প্লাস ওয়ান সমান কত হইলো? ফাইভ। ফোর প্লাস টু সমান কত হইলো? সিক্স। ফোর প্লাস থ্রি সমান কত হইলো? সেভেন। ফাইভ প্লাস জিরো সমান কত হইলো? ফাইভ। ফাইভ প্লাস ওয়ান, পি এর ক্ষেত্রে এল এর মান ওয়ান, সমান কত হইলো? সিক্স। এই যে আমরা পেলাম। ঠিক আছে, শক্তি পাইলাম, এন প্লাস এল এর মান পাইলাম। বুঝা গেছে? এখান থেকে এমসিকিউ কিন্তু আসে। আচ্ছা, আমরা এমসিকিউ তো সলভ করে দিব, এমনি চলে আসবে। এখন আসো, এই যে আব্বাউ নীতিটা কি, তিনি কি বলতেছেন? তিনি বলছেন যে এন প্লাস এল এর মান বা শক্তি যার কম বা যার ছোট, সে আগে যাবে, সে আগে থাকবে, সেটাতে আগে ইলেকট্রন যাবে, পরে পরেরটাতে যাবে, মানে শক্তির ঊর্ধ্বক্রমে। তাইলে আসো, এই যে ওয়ান এস, তাহলে এটা সিকোয়েন্স ঠিক আছে, ওয়ান এস ওয়ান, তো এটা টু, এটাতে টু, তার মানে এটা ঠিক আছে, টু এস ঠিক আছে। এটাতে আসো থ্রি, তাই না? এটাতে থ্রি, এটাতেও থ্রি। সমান হইলে কি বলছিলাম? যদি এন প্লাস এল এর মান দুইটাতে সমান হয়, তাহলে যার এন এর মান ছোট সেটা আগে ইলেকট্রন যাবে। দেখো, এই দুইটা সমান, কিন্তু এটা কি টু এস, এটা কি থ্রি এস, তাহলে এন এর মান এখানে ছোট, তো সে আগে থাকবে, তাহলে টু এস টু পি আগে আসবে, দেন আসবে থ্রি এস। ক্লিয়ার? দেন হচ্ছে থ্রি এস। শেষ। এরপরে আসো, এরপরে গেলে হচ্ছে আমার থ্রি পি, থ্রি ডি। এখন আসো, থ্রি পি, দেখো এটা কত? ফোর না? এই দেখো এখানেও ফোর, এখানেও কিন্তু ফোর। ঠিক আছে, দুইটা ফোর। এখন চিন্তা করো, এখানে ফোর এস মানে এন এর মান বড়, এখানে থ্রি পি এন এর মান ছোট, তাইলে এখানে থ্রি পি আসবে আগে, থ্রি পি আসবে। এরপরে তো উচিত মতো, নর্মাল নিয়ম মতো কি হওয়ার কথা? থ্রি ডি আসার কথা, থ্রি এর পরে থ্রি ডি আসার কথা। কিন্তু দেখো, থ্রি ডি এর মান হচ্ছে এখানে পাঁচ, কিন্তু ফোর এস এর মান হচ্ছে চার। আমরা জানি এন প্লাস এল এর মান যার ছোট সেটাতে আগে ইলেকট্রন যাবে, দ্যাটস ওয়াই থ্রি পি এর পরে ফোর এস ইলেকট্রন যাবে, দেন থ্রি ডি তে ইলেকট্রন যাবে। দেখো, বুঝো কি? বুঝছো কি বুঝো নাই বলো? দেন থ্রি ডি ডিরেকশন হবে। দেখ ভাই, তাহলে এখানে তো পাঁচ আছে, কিন্তু এখানে তো ফোর আছে, এখানে থ্রি আছে, তার মানে থ্রি, যেহেতু এন এর মান ছোট সে আগে যাবে, আর যেহেতু এখানে ফোর, তাহলে এটা পরে যাবে। বুঝা গেছে তো? আসো তাহলে বুঝছো কাহিনী, তার মানে কি আমার এতটুকু পর্যন্ত লাগবে, তোমার এই লেভেলে এসএসসি লেভেলে এখানে ইলেকট্রন বিন্যাস শেষ হয়ে যায়। এতটুকু বুঝছো কিনা বলো? যে থ্রি পি এর পরে থ্রি ডি হয় না, কে হয়? ফোর এস। থ্রি পি এর পরে ইলেকট্রন আগে যাবে ফোর এস এ, কেন? কারণ হচ্ছে এন প্লাস এল এর মান, আফবাউ নীতি, এন প্লাস এল এর মান কার ছোট? ফোর এস এর ছোট। আর থ্রি ডি এর এন প্লাস এল এর মান কি? বড়, দ্যাটস ওয়াই থ্রি ডি তে পরে ইলেকট্রন যাবে। এতটুকু বুঝছো কিনা? এতটুকু লাগবে তোমার এসএসসি লেভেল পর্যন্ত ভাইয়া, আর লাগবে না, আর লাগবে না, এখানেই শেষ হয়ে যাবে ইলেকট্রন। বলো এতটুকু বুঝছো কিনা? এরপর হচ্ছে এমসিকিউর জন্য বিভিন্ন সময় আসবে, নিচের কোনটির শক্তি কম, নিচের কোনটির শক্তি বেশি, এখানে কিভাবে বের করবা? বা কোনটা দিয়ে আগে ইলেকট্রন যাবে কিভাবে বের করবা? এন প্লাস এল এর মান দিয়ে। কি দিয়ে? এন প্লাস এল এর মান দিয়ে। বুঝা গেছে? এন 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 এর মান তো যেগুলো যে ওয়ান টু থ্রি, এগুলো হচ্ছে এন এর মান। আর এস পি ডি এফ থেকে এল এর মান, এস হইলে এল এর মান জিরো, পি হইলে এল এর মান ওয়ান, ডি হইলে এল এর মান টু, এফ হইলে এল এর মান থ্রি। এটা শেষ। এতটুকু বুঝছো কিনা ভাই বলো? আশা করি বুঝছো। তাহলে ওয়ান এস টু এস টু পি, থ্রি এস থ্রি পি, দেন থ্রি ডি না হয়ে কি হবে? ফোর এস হবে, দেন থ্রি ডি হবে। এতটুকু ক্লিয়ার আছে হচ্ছে আমার ইলেকট্রন, তাহলে তোমাদের ইলেকট্রন বিন্যাস শেষ। এখন চলে আসো আমরা ইলেকট্রন বিন্যাস করবো এক থেকে ত্রিশ পর্যন্ত। আমি বলছিলাম না যে এসএসসি লেভেল পর্যন্ত এক থেকে ত্রিশ পর্যন্ত ইলেকট্রন বিন্যাস করতে হবে, ইলেকট্রন বিন্যাস লাগবে, আমরা এক থেকে ত্রিশ পর্যন্ত করবো। আসো। এক থেকে ত্রিশ পর্যন্ত ইলেকট্রন বিন্যাসের ব্যতিক্রম আছে দুইটা, ক্রোমিয়াম এবং কপার। সেটাও আমি দেখাইয়া দিচ্ছি, সেটাও আমি দেখাইয়া দিচ্ছি। আসো আমরা ইলেকট্রন বিন্যাস করে নেই এক থেকে ত্রিশ পর্যন্ত। তাহলে তোমার তুমিও ওইটা খাতায় লিখে নিবা, তোমার প্র্যাকটিস হয়ে যাবে। প্রথমে আসো হাইড্রোজেন, সে হচ্ছে ওয়ান, তাহলে কি হবে? ওয়ান এস ওয়ান, শেষ। তারপরে আসবে হিলিয়াম, সে হচ্ছে টু, তাহলে কি হবে? ওয়ান এস টু, দুইটা ফিল আপ হয়ে গেছে। দেন হচ্ছে লিথিয়াম, লিথিয়াম কি ভাইয়া? থ্রি, তাহলে কি হবে? ওয়ান এস টু, দুইটা ফিল আপ হয়ে যাবে। আর তো নাই জায়গা আছে, এত জায়গা নাই, তারপরে কি হবে? থ্রি, সরি, টু এস ওয়ান, টু এস ওয়ান। বেরিলিয়াম, বেরিলিয়াম হবে ফোর, তাহলে কি হবে ভাইয়া বলো তো? ওয়ান এস টু, টু এস টু, শেষ। বেরিলিয়াম। বুরন, বুরন হবে ফাইভ, কি হবে? ওয়ান এস টু, টু এস টু, থ্রি এস ওয়ান। টু তো ফিল আপ হয়ে গেছে, এস এর মধ্যে দুটো থাকতে পারে, ফিল আপ হয়ে গেছে। এরপর তাহলে পরেরটাতে চলে যাবে। বুঝা গেছে? ফিল আপ হয়ে গেলে, ফিল আপ হওয়ার আগ পর্যন্ত ওইটা থাকবে, ফিল আপ হয়ে গেলে পরেরটাতে চলে যাবে। বুঝা গেছে? ফিল আপ কি হবে? এসে থাকবে দুইটা সর্বোচ্চ ইলেকট্রন, কয়টা থাকবে? দুইটা। পিতে সর্বোচ্চ ইলেকট্রন থাকবে ছয়টা, ডিতে সর্বোচ্চ ইলেকট্রন থাকবে দশটা, এফ এর সর্বোচ্চ ইলেকট্রন থাকবে চোদ্দটা। তুমি ডি পর্যন্তই তোমার যাওয়া লাগবে, এফ পর্যন্ত তোমার যাওয়া লাগবে না। বুঝা গেছে? তারপরে আসো বুরন, বুরন পরে কে আসে? কার্বন, কার্বন হচ্ছে ছয় নম্বর, তাহলে ওয়ান এস টু,
2s2, বুঝা গেছে? এই সরি সরি, এখানে তো আমি 2p লিখি নাই, সরি সরি। 2s2, এখানে হবে 2p1, কি হবে 2p1, এখানে কি হবে 2p2, 2p2 কার্বন। পরে কি নাইট্রোজেন, নাইট্রোজেন হচ্ছে 7, ঠিক আছে, 1s2, 2s2, 2p3, স্টেপ বাই স্টেপ বাড়বে। নাইট্রোজেন পরে কি অক্সিজেন, অক্সিজেন হচ্ছে 8 ভাইয়া, তাহলে 1s2, 2s2, 2p4, 2p4, দেন হচ্ছে অক্সিজেন, দেন হচ্ছে ফ্লোরিন, ফ্লোরিন হচ্ছে 9, তাহলে 1s2, 2s2, 2p5, তাই না? তারপর হচ্ছে নিয়ন, নিয়ন হচ্ছে 10, নিয়ন হচ্ছে কত 10, তাহলে 1s2, 2s2, 2p6, 2p6, দেন সোডিয়ামে আসো 11, 1s2, 2s2, 2p6, 3s1। কেন 3s1 বললাম ভাই? পি তো শেষ, তো 6টা হয়ে গেছে তো। আর টুতে আর নাই, উপশক্তি স্তর আর নাই, তাহলে আমি 3-তে চলে যাব। ঠিক আছে, আসো ম্যাগনেসিয়াম হচ্ছে 12, তাহলে কি হবে বলো? 1s2, 1s2, 2s2, 2p6, দেন হচ্ছে 3s2। ম্যাগনেসিয়াম ফর অ্যালুমিনিয়াম হচ্ছে 13, ঠিক আছে, তাহলে আসো 1s2, 2s2, 2p6, 3s2, 3s2 ফিল আপ হয়ে গেছে কিন্তু, 3p1, বুঝা গেছে? 3s2, 3p1। এরপর আসে অ্যালুমিনিয়াম, অ্যালুমিনিয়াম পরে গেল, তারপর হচ্ছে সিলিকন, সিলিকন 14, সিলিকন 14, 1s2, 2s2, 2p6, 3s2, 3p, কত হবে বলো? 3p2। ফসফরাস, ফসফরাস হচ্ছে 15, 1s2, 2s2, 2p6, 3s2, 3p3, ফসফরাস। পরে হচ্ছে সালফার, সালফার হচ্ছে 16, 1s2, 1s2, 2s2, 2p6, 3s2, 3p4, বুঝা গেছে ভাইয়া? ক্লোরিন, ক্লোরিন হচ্ছে 17, 1s2, 2s2, 2p6, 3s2, 3p, কত হবে বলো? টিপি5 হবে, ঠিক আছে। দেন আছে কে আর্গন, আর্গন 18, 1s2, 2s2, 2p6, 3s2, 3p6। পটাশিয়াম 19, 1s2, 2s2, 2p6, ঠিক আছে, 1s2, 2s2, 2p6, তারপরে কি হবে বলো? 2p6, 3s2, 3p6। এখন বলো ভাই কে আসবে, বলো? 3p তো শেষ, এখন কি 3d-তে যাবে? নো, এখন কোথায় যাবে বলো? কোথায় যাবে? এখন যাবে 4s1, বুঝা গেছে? দেন আসো ক্যালসিয়াম, ক্যালসিয়াম হচ্ছে 20, 1s2, 2s2, 2p6, 3s2, 3p6, 4s2, বুঝা গেছে? 3D-তে যাবে না এখন, 4s ফিল আপ হয়ে গেছে না, এখন 3D-তে যাও। 20 পর্যন্ত হয়ে গেল, আচ্ছা আমরা এগুলা মুছে তারপরে বাকিগুলা করতেছি। এখন আমি তোমাকে একটা জিনিস শিখাই, দেখো ভাই বলো, এখানে আমাকে বলো তো, আমরা শক্তি স্তরগুলো আলাদা করে রাখি। এই দেখো, এটা তো এক শক্তি, প্রথম শক্তি স্তর, এটাও প্রথম শক্তি স্তর, এটা কি তার প্রথম শক্তি স্তর, এটা কি তার দ্বিতীয় শক্তি স্তর, প্রথম শক্তি স্তর, দ্বিতীয় শক্তি স্তর, এটা তার প্রথম শক্তি, এটা হচ্ছে তার দ্বিতীয় শক্তি স্তর, এই যে দ্বিতীয় শক্তি স্তর, প্রথম শক্তি স্তর, এই হচ্ছে তার দ্বিতীয় শক্তি স্তর, বুঝা গেছে? আর তৃতীয় শক্তি স্তরকে দেখতে আসি আমরা, এমন হলো এইটা, এই হচ্ছে তার প্রথম শক্তি স্তর, এই হচ্ছে তার দ্বিতীয় শক্তি স্তর, আর এই হচ্ছে তার তৃতীয় শক্তি স্তর, বুঝা গেছে? না বুঝো নাই? তারপরে আমরা যদি এই যে লাস্টে যে করলাম, ক্যালসিয়াম চিন্তা করো, এখানে আমরা চিন্তা করি, দেখো, এই হচ্ছে তার প্রথম শক্তি স্তর, এই হচ্ছে তার দ্বিতীয় শক্তি স্তর, এই হচ্ছে তার মোট তৃতীয় শক্তি স্তর, এই হচ্ছে তার চতুর্থ শক্তি স্তর, বুঝছো? এখানে বললাম এটাও লাগবে, বলবে যে এর ইলেকট্রন বিন্যাসে তৃতীয় শক্তি স্তরে মোট কতটি ইলেকট্রন আছে, দ্বিতীয় শক্তি স্তরে মোট কতটি ইলেকট্রন আছে, তখন সমস্যা কি হয় বলি আমি। সমস্যা হচ্ছে সবাই ওই যে পি অথবা এস যে কোনো একটা নিয়ে নেয়। তৃতীয় শক্তি স্তর বলতে মানে কি, তার সবগুলো উপশক্তি স্তর মিলে যতটি আছে সবগুলো, এই যে তাহলে তোমাকে আমি আইডেন্টিফাই করে দিলাম, এগুলো আমরা এমসিকিউ এর মধ্যে আসবে আমি বলে দিব। ঠিক আছে, তাহলে আমরা এটা একটু মুছে নিই, একটা মুছে নেই, দেন হচ্ছে আমরা নেক্সট, আমরা 20 পর্যন্ত করছি, আমরা 21 থেকে আমরা বলছি 30 পর্যন্ত করবো, কত পর্যন্ত করবো? 30 পর্যন্ত করবো, ঠিক আছে। আর বইয়ের মধ্যে তুমি এগুলো লিখে নাও, বইয়ের মধ্যে এগুলো লিখে নাও, বুঝা গেছে? বইয়ের মধ্যে তোমরা এগুলা লিখে নাও, বা নোট করে লিখে দাও 30টা একসাথে, পেস লাগবে না পরীক্ষায়, বুঝছো? এলে কিন্তু পরীক্ষায় গাফলা করে নিবা। এরপরে আসো স্ক্যান্ডিয়াম, স্ক্যান্ডিয়াম হচ্ছে 21, তাহলে কি হবে বলো? 1s2, 2s2, 2p6, 3s2, দেন হচ্ছে 3p6, 4s2, দেন হচ্ছে 3d1। অনেকে আছে যে 3d খালি রাখে, দেন 4s লাগে, দরকার নাই রে ভাই, দরকার নাই, দরকার নাই। তুমি আব্বাও নীতি লিখতেছো তো, 4s2 আগে দেও না, সমস্যা নাই। অত সুন্দর করে গুছানো সাজানোর কোনো প্রয়োজন নাই। তুমি পরীক্ষায় পেস না লাগাইলে হইলো, বুঝা গেছে? হ্যাঁ, যদি তুমি যে আমার ফেস লাগবে না, আমি ঠিক আছে, আমি গুছাই লিখতে পারবো, ওকে, তাহলে তুমি 3D আগে দিয়ে লেখো,
ঠিক আছে, বাট তুমি আহ্বান নীতি ফলো করো এবং একটা স্টেপে আগায় যাও যাতে পেস না লাগে পরীক্ষা হলে, বুঝা গেছে? তুমি এখনো ছোট আছো, যদি পরীক্ষা হলে একটু পেস লাগে যায় তাহলে তোমার কি হয়ে গেল, মার্কসটা কেটে যাবে না, দরকার নাই তো, তুমি আহ্বান নীতি ফলো করো, স্টেপ বাই স্টেপ আগাও, কোনো সমস্যা নেই। আচ্ছা, স্ক্যান্ডিয়াম, টাইটেনিয়াম 22, 1s2, 2s2, 2p6, 3s2, দেন আসো 3p6, 4s2, 3d2। টাইটেনিয়াম, ভ্যানাডিয়াম, ভ্যানাডিয়াম হচ্ছে 23, 1s2, 2s2, 2p6, 3s2, 3p6, 4s2, 3d3। ক্রোমিয়াম 24, এটা ব্যতিক্রম, আসতেছি আমরা, এটা একটু পরে দেখাইতেছে, ব্যতিক্রমটা একটু পরে দেখাইতেছে, তো বুঝতে সহজ সহজ হবে। ম্যাঙ্গানিজে আসো, ম্যাঙ্গানিজ হচ্ছে 25, 1s2, 2, 2s2, 2p6, 3s2, 3p6, 4s2, 3d, এটা কত হবে, 25 না, তাহলে এখানে 20টা 5, 3d5। ম্যাঙ্গানিজ পরে কি, আয়রন, আয়রন হচ্ছে 26, 1s2, 2s2, 2p6, 3s2, 3p6, 4s2, 3d6। 26 পরে কবাল্ট, ঠিক আছে, কবাল্ট হচ্ছে 27, তাহলে 1s2, 2s2, 2p6, 3s2, 3p6, 4s2, 3d, কত আসবে রে, 7, ঠিক আছে, 3d7। তারপরে আসো নিকেল, নিকেল, নিকেল হচ্ছে 28, তাহলে 1s2, 2s2, 2p6, 3s2, 3p6, 4s2, 3d8। ক্রোমিয়াম, সেটাও ব্যতিক্রম, সরি, কপার 29, সেটাও ব্যতিক্রম, আসতেছি আমরা। জিঙ্ক, জিঙ্ক 30, 1s2, 2s2, 2p6, 3s2, 3p6, 4s2, 3d10। এই হচ্ছে আমাদের 30টা মৌলের ইলেকট্রন বিন্যাস, ঠিক আছে? একটু দেখে লিখে নিবা, বইয়ের মধ্যে সুন্দর করে লিখে নিবা, নোট করে নিবা। এখন আসলে আমরা ক্রোমিয়াম এবং কপারে চলে যাই, এরা হচ্ছে ইলেকট্রন বিন্যাস ব্যতিক্রম, এরা হচ্ছে ইলেকট্রন বিন্যাসের ব্যতিক্রম। এটা কিন্তু সৃজনশীলে আসে, কোথায় আসে রে, সৃজনশীলে আসে, তো সবাই এটাও ভালোভাবে দেখে নাও। আসো ক্রোমিয়াম, ক্রোমিয়ামের ইলেকট্রন বিন্যাস যদি আমরা করি, নর্মালি আমরা এই ব্যতিক্রম বাদ, আমরা নর্মালি ইলেকট্রন বিন্যাসটাকে করি। ক্রোমিয়াম কত, 24, 1s2, 2s2, 2p6, 3s2, 3p6, ঠিক আছে, 4s2, 3d4, নর্মাল ইলেকট্রন বিন্যাস করা নর্মাল। ব্যতিক্রম আসতেছি আমি। এখন দেখো, আমরা যদি এটা অরবিটাল গুলা লিখি একটু সুন্দর করে, এটা হচ্ছে এই দুইটা ডি, না ডি তে 5টা অরবিটাল, তাহলে আমরা জানি হুন্ডের নীতি অনুসারে একটা একটা করে ঢুকবে, তাহলে এই, 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 মানে 4টা, 1 2 3 4, 4টা, এখন ডিতে 4টা আছে। এখন আসো, একটা লাইন মাথায় রাখো, অরবিটাল গুলো অর্ধপূর্ণ এবং পূর্ণ অবস্থায় অধিক স্থির, এই কথাটা হচ্ছে মেইন কথা, লিখে রাখো। অরবিটাল গুলো অর্ধপূর্ণ, অপূর্ণ অবস্থায় অধিক স্থিতিশীল, ঠিক আছে, অধিক স্থিতিশীল, অর্ধপূর্ণ অপূর্ণ অবস্থায় অধিক স্থিতিশীল, এই কথাটা লিখে রাখো, বইয়ের মধ্যে দেওয়া আছে, আমি লিখে দিব এটা। এখন আসো, তোমরা যখন পরীক্ষায় উত্তর দিবা, প্রথমে ক্রোমিয়ামে নর্মাল ইলেকট্রন বিন্যাস করবা, করার পরে দেখাবা যে এখানে পি নাই, ডিতে এরকম 4টা আছে, প্রথমে দেখা এরকম ঘর দিবা কিন্তু, ঠিক আছে, ঘরটা লিখে নাও, বইয়ের মধ্যে লিখে নাই কিন্তু, বুঝা গেছে? বইয়ের মধ্যে কিন্তু লিখে নাই, ঘরটা লিখে নাও। এরপরে আসো, এখন যদি দেখো, তাহলে পূর্ণ হওয়ার জন্য কি লাগবে, এইখান থেকে যদি একটা ইলেকট্রন এখানে চলে যায়, তাহলে পূর্ণ হয়ে যাবে না, পূর্ণ হয়ে যাবে, তাহলে এজন্য ক্রোমিয়ামে ইলেকট্রন বিন্যাস হচ্ছে 1s2, 2s2, 2p6, 3s2, 3p6, 4s1, 3d5। তাহলে এই অবস্থা কি, অধিক স্থিতিশীল, অধিক স্থিতিশীল, বুঝা গেছে? এইরকম কৌটা আঁকে গড় অরবিটাল দেখাইয়া 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 উত্তর দিয়ে আসবা ইনশাল্লাহ, ঠিক আছে, ফুল মার্কস পাবো, বুঝা গেছে? তাহলে এই পূর্ণ অবস্থা লাভ করার জন্যই, বা স্থিতিশীল, আমরা জানি প্রত্যেক পরমাণু স্থিতিশীল অবস্থা লাভ করতে চায়, এই স্থিতিশীল অবস্থা লাভ করার জন্যই মূলত সে কি করে, তার ইলেকট্রন বিন্যাসের মধ্যে ব্যতিক্রম চলে চলে আসে। এরপরে আসো, পরে আমরা এরপরে কি আমরা একটা আছে কপার, কপার হচ্ছে 29, কপার কত, 29, নর্মাল ইলেকট্রন বিন্যাস করি, 1s2, 2s2, 2p6, 3s2, 3p6,
হ্যাঁ, 4:3 নর্মালি করলে আমার এইটা আসে। এই যেখানে দুইটা আছে, আর এই ডিতে আছে 9টা। কয়টা? একটা, দুইটা, তিনটা, চারটা, পাঁচটা, ছয়টা, সাতটা, আটটা, 9টা। ভাইয়া এই যে একটা একটা করে ঢুকাইলাম, এটা কোন নীতি? হুন্ডের নীতি। 9টা দেখো। এখন দেখো লাস্ট কক্ষপথে তার একটা প্রয়োজন না? লাস্ট কক্ষপথে কিন্তু তার একটার প্রয়োজন, এখানে একটা হয়ে গেলে কিন্তু সে পূর্ণ হয়ে যায়। এই জন্য কি হয়, সে 4s1 হয়, 3d10 হয়। বুঝা গেছে? এটাই হচ্ছে তার কপারের ইলেকট্রন বিন্যাসের ব্যতিক্রম। তাহলে কপারের ইলেকট্রন বিন্যাস আলটিমেটলি আমরা কি পাবো? কপার যদি আমরা ইলেকট্রন বিন্যাস করি, তাহলে পাবো হচ্ছে 29 নম্বর মৌল। তাহলে 1s2, 2s2, 2p6, 3s2, 3p6, 4s1, 3d10। শেষ। ভেরি ভেরি ইম্পর্টেন্ট সৃজনশীলের প্রশ্ন, সৃজনশীলে আসে, এটা সৃজনশীলে আসে। ঠিক আছে? শেষ আমাদের ইলেকট্রন বিন্যাস। আশা করি তুমি ইলেকট্রন বিন্যাস বুঝছো, বুঝছো? ইলেকট্রন বিন্যাস নিয়ে আর ঝামেলা নাই। আসো এখন বইয়ে ফিরে যাই, বইটা দেখা দিই একটু, হ্যাঁ? অনেক সময় হয়ে গেছে। আসো তাহলে ইলেকট্রন বিন্যাস। ইলেকট্রন বিন্যাস কোন নীতিতে হয়? আফবাও নীতিতে। কোন নীতি? আফবাও নীতি। এন প্লাস এল এর মান থেকে, হ্যাঁ? এই যেখান থেকে, এখান থেকে এই জিনিসটা, যে অরবিটালের শক্তি কম, এই শক্তি থেকে এখান থেকে শুরু করে ব্যাখ্যা দিয়ে দিবা। আমি তো বললাম যে এন প্লাস এল এর মান যার কম, তার ইলেকট্রন, এই আমার কথাগুলো একটু ফলো করো, তবে এই কথা শুনে শুনে লিখে নাও। এন প্লাস এল এর মান যার কম, সে সেটাতে আগে ইলেকট্রন যাবে। এন প্লাস এল এর মান যার বেশি, সেটাতে ইলেকট্রন পরে যাবে। এবং যেটার ক্ষেত্রে, যদি দুইটার ক্ষেত্রে এন প্লাস এল এর মান সমান হয়, তাহলে যার ক্ষেত্রে এন এর মান ছোট, সেটাতে আগে ইলেকট্রন যাবে। শেষ। ওকে। ইলেকট্রন বিন্যাসও করে ফেললাম, ব্যতিক্রমও করে ফেললাম। এই যে এটা কিছু লাগতো না, এগুলা, এই যে এগুলা এগুলা এগুলো শেষ শেষ শেষ, এগুলো আমি যাবে পড়ে দিছি, এভাবে পড়ে নিবা। এইসব এইসব আউল ফাউল কোনো টেকনিক বেকনিক কিছু লাগবে না রে ভাই। আমি তো আবরণীতি পড়ে দিলাম, তাহলে এগুলা কি লাগবে? এগুলা লাগবে না। বুঝা গেছে? কিছুই লাগবে না। শেষ শেষ, ইলেকট্রন বিন্যাস শেষ। এই যে ব্যতিক্রম বলে দিছি তো। 1 থেকে 30-এর মধ্যে, 1 থেকে 30-এর মধ্যে কে কে আছে? ক্রোমিয়াম 24 আর কপার 29। এটা সেন্সিয়াল প্রশ্ন আসে। সেন্সিয়াল প্রশ্ন, এটা ব্যতিক্রম। ঠিক আছে? কেন ব্যতিক্রম ব্যাখ্যা দেওয়া আছে। এই যে সম্পূর্ণরূপে পূর্ণ অথবা অর্ধপূর্ণ, এই দুইটা অবস্থায় অধিক স্থিতিশীল হয়। এই স্থিতিশীলতা অর্জনের জন্য মূলত হয়। এ তারা কিন্তু ব্যাখ্যা কিন্তু এরকম শর্টকাট মার্কস হবে না। বুঝা গেছে? তুমি সুন্দর করে একদম ছক দিয়ে সুন্দর করে ব্যাখ্যা দেবে। একটু আগে যেটা দেখা দিলাম, নোট করে নাও বইয়ের মধ্যে। বুঝছো? এগুলো পাইবা না, এগুলো হচ্ছে হিডেন ট্রিজার। আসো আইসোটোপ। ভেরি ভেরি ইম্পর্টেন্ট। তিনটা কথা শিখবো আমরা, তিনটা কথা: আইসোটোপ, আইসোটোন, আইসোবার। তিনটা কথা দিয়ে তিনটা ব্যাখ্যা শেষ। লিখে নাও, লিখে নাও, বইয়ের মধ্যে লিখে নাও। আইসোটোপ কি? আইসোটোপ, আইসোটোপ প দিয়ে শেষ না? দ্যাটস ওয়াই প্রোটন সমান, কি সমান? প্রোটন সমান। শেষ। এটা কঠিন নাই রে ভাই, পড়ালেখা তো সহজ। আইসোটোপ গেল, আইসোটোন আছে, আইসোটোন। আইসোটোন লিখে নাও, লিখে নাও। আইসোটোন হচ্ছে ন দিয়ে শেষ। নিউট্রন সমান, দুইটা নিউট্রন সমান হলে সেটাকে বলবো আইসোটোন। নিউট্রন সমান। আইসোবার না, ব দিয়ে শেষ, আইসোবার ভর সমান। শেষ। সে তো সহজ রে জিনিস। আইসোবার কি সমান? ভর সমান। শেষ। বুঝতে পারছি? আইসোটোপ প শেষ, প দিয়ে শেষ, আইসো প্রোটন সমান। আইসোটন ন দিয়ে শেষ, আই নিউটন সমান। আইসোবার ব দিয়ে শেষ, ভর সমান। শেষ। দুইটার ভর সমান, আইসোবার। দুইটার প্রোটন সমান, কি? আইসোটোপ। দুইটা নিউটন, নিউটন সমান, আইসোটন। শেষ ব্যাক। একদম সহজ। এই দুই তিনটা কথা লিখে রাখো, শেষ ব্যাক। আস। এই যে যে সকল পরমাণুর প্রোটন সমান, প্রোটন সমান কিন্তু ভর ভিন্ন, ভর সংখ্যা ভিন্ন। কেন? নিউটন সংখ্যা ভিন্ন। ঠিক আছে? নিউটন সংখ্যা ভিন্ন হইলে ভর সংখ্যা ভিন্ন হইবে। দ্যাটস ওয়াই তাদেরকে আইসোটোপ বলা হয়। সংখ্যা সুন্দর করে সাজায় দিও। কিন্তু যে সকল পরমাণু প্রোটন সমান, সেটা হচ্ছে কি? আইসোটোপ। শেষ। হাইড্রোজেনের আইসোটোপ প্রাকৃতিক ভাবে পাওয়া যায়, হাইড্রোজেন আইসোটোপ হচ্ছে 3টা। বুঝা গেছে? কয়টা বলো? প্রাকৃতিক ভাবে পাওয়া যায় হাইড্রোজেন আইসোটোপ কয়টা? 3টা। প্রোটিয়াম, ডিউটেরিয়াম, ট্রিটিয়াম। আমি লিখে দিচ্ছি, এটা এখানে আছে। আর হাইড্রোজেন আইসোটোপ তোমার বইয়ে দেওয়া আছে 7টা। কেন? ওই যে কৃত্রিম ভাবে আরো 4টা আছে, এগুলাকে অ্যাড করছে। বাট তুমি 3টা মাথায় রাখো। আর অপশন বুঝে উত্তর দিবা, অপশন বুঝে উত্তর দিবা। হ্যাঁ, আমরা এমসিকিউ প্র্যাকটিস করবো, এখানে চলে আসবে জিনিসগুলো। ঠিক আছে? অপশন বুঝে উত্তর দিবা। আচ্ছা। এরপরে, আচ্ছা এটা গেল। এখন আসো আমরা ছকের মধ্যে যাই। হাইড্রোজেনের আইসোটোপ কয়টা? 3টা। কয়টা বলো? 3টা। প্রোটিয়াম, ডিউটেরিয়াম, ট্রিটিয়াম। ঠিক আছে? আসো। প্রোটিয়াম এটা হচ্ছে 1 1, ডিউটেরিয়াম হচ্ছে 2 1, ট্রিটিয়াম হচ্ছে 3 1। তাহলে প্রোটিয়াম বা হাইড্রোজেন যেটা আমরা আমরা এটা এটা পাই, এটা হচ্ছে 99.97 সামথিং পার্সেন্ট পাওয়া যায়, মানে একদম সব থেকে বেশি পাওয়া যায়। সেজন্য হাইড্রোজেন আইসোটোপ আমরা 1 1 থেকে নিচ্ছি ভর হিসাবে। আসো। এখন হচ্ছে আমি যেটা তোমাকে বলতেছি যে 1 1, তার মানে তার ভর কত? আমরা বলছি উপরে বাম দিকে ভর, নিচে বাম দিকে তার প্রোটন সংখ্যা। তাহলে ভর কত বলো? ভর 1। তাহলে তার প্রোটন কত? 1। তার নিউটন কত? 1 - 1 = 0। বুঝা গেছে? প্রোটিয়ামে নিউটন 0, ডিউটেরিয়ামে নিউটন কত? 1। 2 - 1 না? 1। এই দেখো, উপরে ভর 2, নিচে প্রোটন কত? 1। তার 2 - 1 কত? 1। ডিউটেরিয়ামে নিউটন আছে 1, ট্রিটিয়ামে নিউটন 2টা। ভর কত? 3। 3 - 1 = কত? বুঝা গেছে? 3 - 1 = 2। প্রশ্ন এভাবে আসতে পারে যে হাইড্রোজেনের সর্বশেষ আইসোটোপের
হ্যাঁ, নিউট্রন সংখ্যা কতটি? দিব পেস লাগাইয়া। সর্বশেষ বলতে কি 7 ধরবা? নো, 3 ধরবা। প্রাকৃতিকভাবে হাইড্রোজেন পাওয়া যায় 3টা: প্রোটিয়াম, ডিটোরিয়াম, ট্রিটিয়াম। তাহলে সর্বশেষ আইসোটোপের নিউটন সংখ্যা কতটি? এর মানে কি সর্বশেষ আইসোটোপ হচ্ছে এই যে এভাবে 3 1, অথবা টি দিয়া 3 1, ট্রিটিয়াম। তার মানে 3 - 1 সমান সমান 2। বুঝা গেছে? শেষ। এটা ফানি বাত, একদম ফানির মতো সহজ। পানির মতো সহজ। এই 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 কনসেপ্ট ভাই, এইটা কনসেপ্ট কোথায় পেলেন? এটা আমরা ওই যে প্রথম 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 ক্লাসে পড়াই দিছি। পারমাণবিক ভর বা আপেক্ষিক পারমাণবিক ভর, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। তারপরে আসো নিউটন, ভাই দেখাই দেন না? ভর দেখাইলেন না? এটা এটা এমসিকিউ পড়ানোর সময় চলে আসবে। আর মাথায় রাখবা, যদি তোমাকে বলেন নিচের কোনটি আইসোটোন, তাহলে তুমি চিন্তা করবা নিউটন সমান। নিউটন সমান কিভাবে চিন্তা করবা? ভর থেকে প্রোটন বাদ দিবা, বাদ দেওয়ার পরে যে মানটা পাবে এটা হচ্ছে তার নিউটন। এটা জানি আমরা, তাই না? তো নিউটন দুইটা দুইটা যে দুইটার ক্ষেত্রে নিউটন সমান হবে সেটা হচ্ছে আইসোটোন। আইসোবার কি দুইটার ভর দেখবা, ভর সমান হয়ে গেলে আইসোবার শেষ। পারমাণবিক ভর বা আপেক্ষিক পারমাণবিক ভর, ভেরি ভেরি ইম্পর্টেন্ট কনসেপ্ট, হিউজ কনসেপ্ট। বুঝা গেছে? এইটা অনেকে বুঝে না। পারমাণবিক ভর বা আপেক্ষিক পারমাণবিক ভর মানে কি? এই যে পর্যায় সারণীর মধ্যে আমরা ভর বললাম, হাইড্রোজেনের ভর 1, হ্যাঁ, হিলিয়ামের ভর 4, লিথিয়ামের ভর 7, বেরিলিয়ামের ভর 9, হ্যাঁ, সোডিয়ামের ভর 23, ম্যাগনেসিয়ামের ভর 24। এই যে আমরা এগুলো পড়লাম ভর, এগুলো তো তার নিজের প্রকৃত পারমাণবিক ভর নয় রে। এগুলো কিন্তু প্রকৃত পারমাণবিক ভর নয়, এগুলো হচ্ছে তার আপেক্ষিক পারমাণবিক ভর। তার মানে কি? আপেক্ষিক কথাটার মানে কি বলে দিছি? সাপেক্ষে, কোনো কিছুর সাপেক্ষে এই ভরটা। কার সাপেক্ষে? তাইলে এইটাই এখানে আমরা আলোচনা করবো। ভেরি ভেরি ইম্পর্টেন্ট। আসো, এই দেখো, ফ্লোরিনের একটি পরমাণুর ভর হচ্ছে 3.16 ইন্টু 10⁻⁻23 গ্রাম। এটা হচ্ছে তার প্রকৃত ভর। বুঝা গেছে? বুঝো। দেখো, একটা পরমাণু ইলেকট্রন, প্রোটন এবং নিউট্রন নিয়ে গঠিত। বুঝা গেছে তো? একটা পরমাণু ইলেকট্রন, প্রোটন এবং নিউট্রন নিয়ে গঠিত। এখন দেখো, ইলেকট্রনের ভর, প্রোটনের ভর, ইলেকট্রনের ভর পড়ছে আমরা 9.11 ইন্টু 10⁻28 গ্রাম, প্রোটন পড়ছে 1.673 ইন্টু 10⁻24 গ্রাম, নিউট্রন পড়ছে 1.675 ইন্টু 10⁻24 গ্রাম। এই যে পয়েন্ট ইন্টু অত অত অত, কিন্তু আমরা যখন পারমাণবিক ভর চিন্তা করি তখন তো আমরা এই পয়েন্টগুলো পাই না। কই যায় এগুলা? বুঝা গেছে? ভর মানে কি? মানে এর সাথে ইলেকট্রন, প্রোটন এবং নিউট্রন নিয়ে গঠিত, তাই না? তাহলে সবগুলো ইলেকট্রন, প্রোটন, নিউট্রনকে যোগ করলে যা আসবে এটাই তো তার ভর। দেখো, আমরা কিন্তু বল সংখ্যা ইজ ইকুয়াল টু নিউটন প্লাস প্রোটন বলি। কেন ইলেকট্রন বলি না? আমরা ইলেকট্রনকে নগণ্য হিসেবে বাদ দিয়ে দিই, কারণ ইলেকট্রন তো ভর তো, আমরা বললাম না যে প্রোটন এবং নিউটনের তুলনায় 2000 গুণ কম, দ্যাটস আমরা এটার আপেক্ষিক ভর শূন্য ধরি, দ্যাটস আমরা এটা গণনায় আনি না। কিন্তু প্রকৃতপক্ষে যদি আমি একটা পরমাণুর ভর চিন্তা করি তাহলে কি আসবে? ইলেকট্রন প্লাস প্রোটন প্লাস নিউটন, তিনটার যোগফলের ফলে যা আসবে। এই যে মনে করো এটার ভর চিন্তা করবে, তো এটার ভিতরে যে ম্যাটেরিয়াল গুলো আছে সবগুলার ভর মিলেই তো এটার ভর। ঠিক তেমন একটা পরমাণুর ভর, পরমাণু ইলেকট্রন, প্রোটন নিয়ে গঠিত, ইলেকট্রন, প্রোটন এবং নিউট্রন নিয়ে গঠিত। তাহলে তিনটার যোগফলকেই তো তার ভর বলবো। বুঝা গেছে? তাহলে এখানে আমরা আমরা কিন্তু ভর সংখ্যা ইজ ইকুয়াল টু প্রোটন প্লাস নিউট্রন লিখি, ইলেকট্রন লিখি না। কেন লিখি না? ওই যে আপেক্ষিক ভর শূন্য, এর জন্য লিখি। বুঝা গেছে? তার মানে এটা তো বুঝছো যে একটা পরমাণুর প্রকৃত ভর হবে তার তিন ইলেকট্রন, প্রোটন, নিউট্রন সবগুলার যোগফলের সমান। তাহলে আমার প্রশ্ন হচ্ছে যে আমরা যে এই যে পূর্ণ সংখ্যায় পড়ি মানগুলা, বা মনে করে যেমন কপার পড়লাম 63.5, হ্যাঁ, তারপর ক্লোরিন 35.5, এগুলা পড়ি আমরা, কিন্তু এগুলা কোত্থেকে আসে? এগুলো তো এইভাবে আসার কথা না। এইগুলো হচ্ছে আপেক্ষিক পারমাণবিক ভর। তাহলে আমরা পর্যায় সারণীর মধ্যে, বা আমরা নর্মালি যে ভরগুলা, পারমাণবিক ভরগুলা মানে ইউজ করি সেগুলো হচ্ছে আপেক্ষিক পারমাণবিক ভর, নট প্রকৃত। এই যে ফ্লুরিনের প্রকৃত ভর হচ্ছে এইটা, অ্যালুমিনিয়ামের প্রকৃত ভর হচ্ছে এইটা। বুঝা গেছে? তাহলে এগুলো তার প্রকৃত ভর। তাহলে ভাই, আমরা বলতেছি যে আপেক্ষিক পারমাণবিক ভর, আপেক্ষিক মানে কোনো কিছুর সাপেক্ষে, কোনো কিছুর সাপেক্ষে। কার সাপেক্ষে? এইটাই আমরা এখন পড়বো। ভেরি ভেরি ইম্পর্টেন্ট। এখন দেখো, তিনটা স্কেল বিজ্ঞানীরা চিন্তা করছে: কার্বন স্কেল, হাইড্রোজেন স্কেল, অক্সিজেন স্কেল। তিনটা স্কেলের সাপেক্ষে তারা এই ভরগুলা মানে আপেক্ষিক পারমাণবিক ভর মাপার চিন্তা করছেন। এর এরপরে সর্বসাকুল্যে কার্বন কার্বন স্কেলটাকে সবাই সিলেক্ট করেছে। এটা কি? সেটা হচ্ছে কার্বন 12 আইসোটোপ। এই আইসোটোপের ভরের 12 ভাগের 1 অংশকে একক ধরছি আমরা এর সাপেক্ষে। আমরা কি বললাম? কার্বন 12 আইসোটোপের পারমাণবিক ভরের 12 ভাগের 1 অংশ, এই যে 1/12 মানে কি? 12 ভাগের 1 অংশ। এইটার মান হচ্ছে 1.66 ইন্টু 10⁻⁻24 গ্রাম। সেটাকে বলি আমরা AMU, অ্যাটমিক মাস ইউনিট, বা সেটাকে আমরা ডাল্টনও বলি। কি বলি? ডাল্টনও বলি। লিখে নাও, অ্যাটমিক মাস ইউনিট AMU, অত গ্রাম। বুঝা গেছে কাহিনী না বুঝো নাই বলো?
বুঝছো? তাহলে কার্বন 12 আইসোটোপের 12 ভাগের 1 অংশ অর্থাৎ 1.66 × 10⁻24 গ্রাম এর সাপেক্ষে আমি যদি মানে পরমাণুর ভর চিন্তা করি, সেটা হচ্ছে আপেক্ষিক পারমাণবিক ভর। তার মানে কি, তার প্রকৃত ভরকে আমরা বাদ দিব, বা একটি মৌলের একটি পরমাণুর যে ভর, মেইন ভর, প্রকৃত ভর, এই ভরকে 1.66 × 10⁻24 গ্রাম দিয়ে ভাগ দিলে যে মানটা পাওয়া যাবে, এটাই হচ্ছে তার আপেক্ষিক পারমাণবিক ভর। তাহলে তোমাকে এমসিকিউ প্রশ্ন দিয়ে দিবে অথবা সৃজনশীল প্রশ্ন আসবে যে ফ্লুরিনের এই ভর অত, তাহলে তার শনাক্ত করো, বা একটা পরমাণুর ভর অত, তাকে শনাক্ত করো। কিভাবে শনাক্ত করবা? তাকে ভাগ দিবা 1.66 × 10⁻24 দিয়ে, এটা দিয়ে ভাগ দেওয়ার পরে যে মানটা আসবে, এটা কি আসবে? তার আপেক্ষিক পারমাণবিক ভর আসবে। ওই ভরটা ওই ভরটা দেখে চিনবো সেটা কোন মৌল বা কোন পরমাণু। বুঝা গেছে? তাহলে ফ্লুরিনের এই যে একটি পরমাণুর ভর দেওয়া আছে এখানে, তুমি এটাকে ভাগ দেও 1.66 × 10⁻24 দিয়ে, ফ্লুরিনের পারমাণবিক ভরটা তুমি পেয়ে যাবে, মানে আপেক্ষিক পারমাণবিক ভর। আমরা পর্যায় সারণীর মধ্যে যেটা শিখি সেটা পেয়ে যাবা। অ্যালুমিনিয়ামের ভাগ দেও এই 4.42 × 10⁻23 গ্রামকে ভাগ দেও 1.66 × 10⁻24 দিয়ে। ভাগ দিলে তুমি কি পেয়ে যাবা বলো? তুমি পেয়ে যাবা তার ওই যে 27 পেয়ে যাবা, অ্যালুমিনিয়ামের ভরটা পেয়ে যাবা, আপেক্ষিক পারমাণবিক ভর পেয়ে যাবা। বুঝা গেছে? তাহলে এই গুণ দিলে, মানে ভাগ দিলে, মানে প্রকৃত ভরকে যদি আমরা প্রকৃত ভরকে যদি আমরা কার্বন 12 আইসোটোপের পারমাণবিক ভরের 12 ভাগ 1 অংশ মানে 1.66 × 10⁻24 দিয়ে ভাগ দেই, তাহলে পেয়ে যাব কি, তার আপেক্ষিক পারমাণবিক ভর, মৌলের আপেক্ষিক পারমাণবিক ভরের সূত্র। ঠিক আছে? আর যদি তোমাকে বলে যে মনে করো তোমাকে বলে দিল উম, সোডিয়ামের সোডিয়ামের প্রকৃত ভর কত, তাহলে দেখো সোডিয়ামের প্রকৃত ভর কত বলে দিছে, তাহলে দেখো প্রকৃত ভর, তাহলে বুঝো সোডিয়াম কত রে, 23 না? 23, তাকে গুণ দিয়ে দিবা 1.66 × 10⁻24 দিয়ে। গুণ দেওয়ার পরে যে মানটা আসবে এটাই হচ্ছে তার প্রকৃত ভর। সহজ না? তাহলে 1.661 × 10⁻24 দিয়ে যদি আমি গুণ দেই আপেক্ষিক পারমাণবিক ভরকে, পেয়ে যাবো তার প্রকৃত ভর। আর প্রকৃত ভরকে যদি ভাগ দিই 1.66 × 10⁻10⁻24 দিয়ে, পেয়ে যাবো তার আপেক্ষিক পারমাণবিক ভর। আশা করি বুঝছো। খ নম্বরে প্রশ্ন আসবে, কি আসবে? খ নম্বরে প্রশ্ন আসবে, ক লাগবে, এমসিকিউ লাগবে, সিকিউ লাগবে, সবকিছুতে ইম্পর্টেন্ট। এখন তোমাদের শর্ট প্রশ্ন আছে, শর্ট প্রশ্নের জন্য এটা ইম্পর্টেন্ট। বলতে পারে আপেক্ষিক পারমাণবিক বলতে কি বুঝো। এই যে দেখো, অ্যালুমিনিয়ামকে তারা ভাগ দিছে 1.66 × 10⁻24 দিয়ে, ভাগ দেওয়ার পরে পাইছি 27। বুঝা গেছে? তার মানে এটা কি, তার আপেক্ষিক পারমাণবিক ভর। আমরা পর্যায়সারণীর মধ্যে অ্যালুমিনিয়ামের ভর দেখছি না 27, এই 27 সেই 27। বুঝা গেছে? এটা হচ্ছে এই 27 সেই 27। বুঝা গেছে? তাহলে পর্যায় সারণীর মধ্যে আমরা যে পারমাণবিক ভর চিন্তা করি সেগুলো কি আপেক্ষিক পারমাণবিক ভর। কার সাপেক্ষে? কার্বন 12 আইসোটোপের 12 ভাগের 1 অংশ অর্থাৎ 1.66 × 10⁻24 গ্রামের সাপেক্ষে। এমসিকিউ এর জন্য ইম্পর্টেন্ট, সিকিউ এর জন্য ইম্পর্টেন্ট। মাথায় রাখবে টপিকটা, ভালোভাবে মুখস্থ করে নিবা, শিখে নিবা, সামনে কাজে লাগবে, এমসিকিউ কাজে লাগবে, সিকিউ কাজে লাগবে। ঠিক আছে? এখন হচ্ছে আইসোটোপের শতকরা হার। বুঝা গেছে? আইসোটোপের শতকরা হার থেকে মৌলের গড় আপেক্ষিক পারমাণবিক বর্ণনা নির্ণয় করা। এই যে দেখো, আমরা অনেকগুলো পয়েন্টে মান পাই না? 35.5, ক্লোরিন হচ্ছে 35.5, হ্যাঁ, কপার হচ্ছে 63.5। এই গড় মানটা আমরা কেন পারি? কেন? এটা হচ্ছে আহ, কোন আইসোটোপটা কত পার্সেন্ট পাওয়া যায়, সেইটা থেকে আমরা পাই। দেখো, একটা এক্সাম্পল দেখতেই আমরা পেয়ে যাবো। এই জায়গায় সূত্র মতো কিছু লাগবে না রে ভাই, এগুলা মুখে মুখে শেখা যায়। আসো, সূত্র মতো কিছু মুখস্থ করতে হবে, তুমি আগে জিনিসটা বুঝো, তাইলে এমনি তুমি নিজেই পারবা, তুমি নিজেই সূত্র আবিষ্কার করবে। প্রকৃতিতে ক্লোরিনের দুইটা আইসোটোপ পাওয়া যায়। কয়টা? দুইটা। কি কি? ক্লোরিন 35, ক্লোরিন 37। ক্লোরিন 35 পাওয়া যায় 75%, ক্লোরিন 37 পাওয়া যায় 25%। বুঝো জিনিসটা? তাহলে তার যদি আমি, তাহলে দেখো, এখন দেখো, তাহলে আমি তুমি মনে হয় একটা ক্লোরিন নিলা, তার মানে এই ক্লোরিনটা 35 হওয়ার সম্ভাবনা, মানে এই ক্লোরিনের ভর 35 হওয়ার সম্ভাবনা 75%, ওই ক্লোরিনের ভর 37 হওয়ার সম্ভাবনা 25%। তাহলে তুমি কিছু যদি ক্লোরিন তোমার গ্যাস নাও, তাহলে এর মধ্যে ক্লোরিন 35 আছে, ক্লোরিন 37 আছে, তাহলে আমি এটাকে গড়ে নিয়ে নিবো। কিসে নিয়ে নিবো? গড় করে নিয়ে নিবো। বুঝা গেছে? এই জন্য গড়ে ভর ধরা হয় ক্লোরিনের ভর। এখন চিন্তা করো, এই গড় আপেক্ষিক পারমাণবিক ভর নির্ণয় করার সূত্র কি? গড় আপেক্ষিক পারমাণবিক ভর নির্ণয় করার সূত্র কি? এই সূত্রটা হচ্ছে ভর ইন্টু পার্সেন্ট। যেইটা ভর মানে 35 আছে 75%, তাহলে ভর ইন্টু পার্সেন্ট যুগ ভর ইন্টু পার্সেন্ট যুগ ভর ইন্টু পার্সেন্ট যা থাকবে, বাঘ দিবা 100। একদম সহজ। ক্লোরিন 35, ক্লোরিন 35 কত পার্সেন্ট আছে? 75%, ভর ইন্টু পার্সেন্ট 75% শেষ। প্লাস ক্লোরিন 37, কত পার্সেন্ট আছে? 25%, গুণ দেও 25, যোগ দেও কত দিয়ে? 100, সরি ভাগ দেও কত দিয়ে? 100 দিয়ে। যা মান আসবে এটাই হচ্ছে তার গড় আপেক্ষিক পারমাণবিক ভর। তো সহজ না? ভর ইন্টু পার্সেন্ট প্লাস ভর ইন্টু পার্সেন্ট প্লাস ভর ইন্টু পার্সেন্ট, কন্টিনিউয়াস চলতে থাকে।
সহজ না কঠিন বলো? একদম সহজ। ভর ইন্টু পার্সেন্ট, ভর ইন্টু পার্সেন্ট। বুঝা গেছে? এই তো ভর ইন্টু পার্সেন্ট মাথায় রাখলেই তো হলো, সূত্র তো লাগে যে পি এম এন, এগুলো কিছুই লাগবে না ভাই, এগুলো জটিল করো কেন? পড়ালেখা সহজ সহজ করে পড়ো। শেষ। গড় আপেক্ষিক পারমাণবিক ভর শেষ। তারপরে আমি যদি এরকম, ঠিক তেমনি আবার বলি, কপার মনে করো কপার 63 আছে, কপার 63 আছে মনে করো 75%, আর কপার 65 আছে 25%। ঠিক তেমনি তাহলে তার গড় আপেক্ষিক পারমাণবিক ভর কি হবে? কি হবে? এই যে ভর 63 আছে কত পার্সেন্ট? 75%। 75, 63 ইন্টু 75 প্লাস 65 আছে কত পার্সেন্ট? 25%। ভাগ দেও 100 দিয়ে, শেষ। যে মান আসবে এটাই উত্তর। এটাই উত্তর। সহজ না? এটা তো ফানিবাদ। একদম সহজ, খুবই সহজ। ওকে, পারবা। এখন আসো একটা ম্যাথ যেটা একটু 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 ভিন্নভাবে দিছে, এবং এটা পরীক্ষায় প্রশ্ন আসে। এবারে পরীক্ষায় ডিরেক্ট প্রশ্ন আসে। ঠিক আছে? আচ্ছা, এই যে এটা, এটা লাগবে আমার। একটু না পড়ি। প্রকৃতিতে কপারের দুটি আইসোটোপ আছে, একটা হচ্ছে কপার 63, একটা হচ্ছে কপার 65। কপার 63 আর কপার 65। কপারের গড় পারমাণবিক আপেক্ষিক গড় আপেক্ষিক পারমাণবিক ভর দেওয়া আছে 63.5। ঠিক আছে? এখান থেকে আমি কি বের করব? এখান থেকে কপার কত পার্সেন্ট আছে, আর কপার 63 কত পার্সেন্ট আছে, কপার 65 কত পার্সেন্ট আছে, সেটা বের করবো। এটা হচ্ছে আমার মেইন প্রশ্ন। বুঝা গেছে? যদিও প্রশ্ন সুন্দর করে সাজায় দেওয়া নেই। এই হচ্ছে আমার প্রশ্ন। কি বললাম যে আমার আইসোটোপ দুইটা দেওয়া থাকবে, বর সহ দেওয়া থাকবে, এবং তার গড় আপেক্ষিক পারমাণবিক ভর দেওয়া থাকবে, এবং বলবে যে তিনটাও আছে, তিনটার ক্ষেত্রে আমরা দেখা দিব কিভাবে হবে, এবং বলবে কি রে, যে কি করে দাও এটার আহ, তাদের পার্সেন্টেজ বের করো, কোনটা কত পার্সেন্ট, বা শতকরা পরিমাণ নির্ণয় করো, শতকরা পরিমাণ নির্ণয়। ঠিক আছে? আচ্ছা, আমরা এখন আসলে জিনিসটা একটু ইলাবোরেট করে বলি, এখানে শর্টকাট মেরে দিচ্ছি, একটু বিস্তারিত পড়লে জিনিসটা বুঝবা তুমি ভালো। আগে আমি এগুলো মুছে নিই, এগুলো মুছে নিই, ক্লিন ক্লিন করে নিই বোর্ডটা। আশা করি সবাই ক্লাসটা বুঝতেছো। ঠিক আছে? যদি ক্লাস সম্পর্কে কোনো কিছু বলার থাকে কমেন্ট করবা, কোনো সমস্যা নাই। ভাই এখান থেকে 100% কমন যা বলবো, এমসিকিউ পড়বো, আমরা সিকিউ পড়বো, এর বাইরে কোনো প্রশ্ন নাই রে ভাই। বললাম না, রসায়নে 100-র মধ্যে 100 তুলতে পারবা তুমি। তুমি জাস্ট আমাকে ফলো করো, রসায়নের দায়িত্ব আমার কাছে দিয়ে দাও। বুঝা গেছে? আমার কাছে রসায়নের দায়িত্বটা দিয়ে দাও। বাকি আমি যা বলবো শুধু ফলো করো স্টেপ বাই স্টেপ, সময় দিতে হবে তো। হ্যাঁ, আমি একটু ইলাবোরেটলি পড়াইতেছি, এটাকে সময়। তখন যদি মনে শর্টকাট চাও, ভাই আসসালামু আলাইকুম চলে যাও, দরকার নাই তোমার ক্লাস দেখার। বুঝা গেছে? আমি শর্টকাটে পছন্দ করি, আমি এগুলা পছন্দ করি না। জিনিসটা ইলাবোরেট করে পড়ো, জীবনে কাজে দিবে। এইচএসি সামনে, এসএসসির পরে এইচএসসি না, একটা ভালো মার্কস হলো এসএসসি তে, ভালো একটা কলেজে অ্যাডমিট হও, তারপরে এইচএসসি তে যাও, ভালো একটা ভালো প্রিপারেশন নাও, ভালোভাবে প্রস্তুতি নাও। এখন যদি বেসিক ক্লিয়ার না থাকে তোমার, এইচএসসি তে একদম সেই লেভেলে একটা মারা খাবা। ঠিক আছে? এইচএসসির পরে তোমার হচ্ছে এখন কিন্তু সবকিছু কঠিন হয়ে গেছে। বুঝা গেছে? ইলাবোরেট করে না পড়ে উপায় না, আর শর্টকাট হবে না। টিচাররা কিন্তু শর্টকাটে মার্কস দিচ্ছেন না, ওনারা দিবেনই কেন? তুমি শর্টকাট পড়বা কেন? তুমি একটু ইলাবোরেট করে সুন্দর করে পেপারটা প্রেজেন্টেশন করে দিয়ে আসো, যে আমার পেপারটার মাঝে অনেক কিছু আছে আমি জানি, তাহলে টিচার মার্কস দিবে, তাই না? আর নেক্সট কথা হচ্ছে, একটা অ্যাডমিশনে ভালো রেজাল্ট করতে হবে, তো এখান থেকে নিজের মাইন্ডটা এইভাবে প্রিপেয়ার করে নাও। আসো, আমরা কোথায় ছিলাম? যে এই প্রশ্নে ছিলাম, তাই না? মনে করি, আমরা এখন লিখবো, ধরি, ধরি কপার 63 X%, কত পার্সেন্ট? X%। তাহলে কপার 65 কত পার্সেন্ট হবে বলতে পারবা? দুইটা মিলে তো 100%, তাই না? তাহলে কপার 65 হবে 100 মাইনাস X%। কত পার্সেন্ট হবে? 100 - X% হবে। ঠিক আছে? আমরা জানি গড় আপেক্ষিক পারমাণবিক ভর সমান সমান, তাহলে দেখো 63 কত পার্সেন্ট, 63 ইন্টু এক্স না, X% আছে, প্লাস 65 ইন্টু 100 - X না, মানে পার্সেন্টেজ গুণ হয়ে যাবে, ভাগ হয়ে যাবে কত দিয়ে? 100 দিয়ে, তাই না? ভাগ করো এখন, বা করো, বা কি হবে এখন বলো? বা এখানে আমাদের মানটা বসায় দাও। মান কত? 63.5 দেওয়া আছে, 63.5 দেওয়া আছে। এটা কি হবে? 63x প্লাস উপরে, এটা কি হবে? 6500, 6500 মাইনাস 65x, ভাগ কত দিবা? 100। বুঝা গেছে? বা বা কত? এটাকে আর গুণন করে ফেলো। তা আমরা এইগুলো এই পাশে নিয়ে যাচ্ছি, এখান থেকে। এখানে কি আছে? 63x, এখানে কি আছে? -65x, তাহলে এটা কি হয়ে যাবে? -2x না, -2x, -2x প্লাস 6500
ইজিক্যাল টু, এদিকে আর গুণন করলে কি হবে, 6350 হয়ে যাবে। ঠিক আছে, বাহ, বাহ। -2x = 6350 -6500, বা -2x কত আসে রে, 350, তাহলে -150, বা x -150 / -2 = 75। তাহলে এক্স কত পার্সেন্ট পাইলাম, 75%। এক্স যদি এখানে 75% হয়, তাহলে এটা কত পার্সেন্ট পাইলাম, তাহলে কপার 63 হচ্ছে 75%। এক্স এর মান হলো 75, তাহলে কভার 65 কত হবে, 100 -75 = 25%। শেষ, শেষ, একদম সহজ রে, এত সহজ প্রশ্ন, এর থেকে সহজ প্রশ্ন হয়, হয় না। শেষ। দেখো, আমরা একদম মিলে এখানে তো শর্টকাট মেরে দিছি, বুঝছো? এই শর্টকাট পদ্ধতি স্কিপ করো, আমি যেভাবে দিছি এভাবে সুন্দর করে বইয়ের মধ্যে নোট করে নাও। তাহলে কপার 63 75%, কপার 65 25%। শেষ। এটা সৃজনশীলের প্রশ্ন আসে, সৃজনশীলের প্রশ্ন আসে, সৃজনশীলে প্রশ্ন আসে, তিনটা দিয়েও আসে, আমরা সৃজনশীলের মধ্যে দেখাই দিব। আপেক্ষিক, এটা কিছু পারমাণবিক বল। পর্যায় মধ্যে যেগুলো আছে এগুলো সব পরমাণু না, একটা একটা সিঙ্গেল সিঙ্গেল আছে পারমাণবিক বল। আণবিক বল কি, সবগুলা পরমাণবিক বলের যোগফল। যেমন মনে করো আমি একটা দেখাই দিই, H2SO4, H2SO4, আসো, H2SO4, হাইড্রোজেন কটা, দুইটা। হাইড্রোজেন কটা রে, দুইটা। দুই মানে হাইড্রোজেনের ভর কত, এক, তাহলে দুইটা কত, দুই। সালফার কত, সালফারের ভর কত, সালফার আছে একটা, সালফারের ভর কত, 32, যোগ। অক্সিজেন কটা আছে, অক্সিজেন কটা, চারটা, একটা অক্সিজেন কত, 16, 16 × 4, মানে 4 × 16 = 64, কত, 2 + 32 + 64 = 98। এটা হচ্ছে তার আণবিক বল, মানে অণু, অণু, পুরো অণুর বল, পুরো অণুর বল। তারপর আমি বলি H2, এটাকে অণু না, H2 কি অণু না? হাইড্রোজেন পরমাণুর ভর কত, 1, আছে কটা, দুইটা, দুই দিয়ে গুনতে হতো, দুই। বুঝা গেছে? তারপরে আমি যদি মনে করো, সাপোজ মনে করো আমরা কি করলাম, Cl2, এটা অণু, আণবিক বল। তার মানে কি, একটা ক্লোরিনের ভর কত, 35.5, কত, 35.5, তাহলে আছে কয়টা, 35.5 × 2 না, দুইটা আছে, তার মানে কত, 71। বুঝা গেছে? আণবিক বল মানে পুরো অণুর ভর, যোগফল, এগুলো যোগ করা, বুঝা গেছে? যোগ করা। তারপরে আমি আরেকটা যদি চিন্তা করি, মনে করো অ্যামোনিয়া, NH3, তাহলে কি হবে, নাইট্রোজেন কত, 14, হাইড্রোজেন কত আছে, তিনটা, 3 = 17। মনে করো কার্বন ডাইঅক্সাইড, বুঝে আণবিক বল বুঝতেছো তো, আমি বুঝে গেছো, তুমি এগুলো জানোই, সবাই জানো, সবাই বুদ্ধিমান বুদ্ধিমতীরা আমার ক্লাস করে, বুঝে গেছে? কার্বন 12, অক্সিজেন কত, 32, কত, দুইটা না, অক্সিজেন একটা তো 16, দুইটা কত, 32, তাহলে কত, এখানে কত, 44। বুঝা গেছে? পারমাণবিক বল, আণবিক বল। আণবিক বল মানে পুরো অণুর বল, পারমাণবিক বল মানে কি, পরমাণু বল। শেষ। আমাদের আজ একটু রয়ে গেছে, আমাদের ক্লাস শেষ। ঠিক আছে, একটু একটু লম্বা হয়ে গেছে ক্লাসটা, কিন্তু শেষ। আমাদের যা বলছি ভাই, এর বাইরে কোনো প্রশ্ন নাই, দেখবা আমরা তো MCQ সলভ করবো, সিকিউ সলভ করবো, এর বাইরে কোনো প্রশ্ন নাই। তেজস্ক্রিয় আইসোটোপ ও তার ব্যবহার দেখায় রাখো। তেজস্ক্রিয় আইসোটোপ কাকে বলে, যাদের থেকে যাদের নিউক্লিয়াস, কিছু কিছু আইসোটোপ আছে যাদের নিউক্লিয়াস স্বতঃস্ফূর্ত হবে, আপনা আপনি নিজে নিজে, কোনো স্টিমুলেশন লাগে না, কোনো হেল্প লাগে না। কি কি, আলফা রশ্মি, বিটা রশ্মি এবং গামা রশ্মি, আলফা রশ্মি, বিটা রশ্মি এবং গামা রশ্মি নিঃসরণ করে, তাকে কি বলা হয়, তেজস্ক্রিয় আইসোটোপ বলা হয়। এই আলফা, বিটা এবং গামা রশ্মি নিঃসরণের প্রক্রিয়া বলা হয় তেজস্ক্রিয়তা। কি বলা হয়? এখন পর্যন্ত মোট 3000 সংখ্যক আইসোটোপ, 3000-এর বেশি আইসোটোপ পাওয়া গেছে। ঠিক আছে, আইসোটোপের ব্যবহার, ব্যবহার ভেরি ভেরি ইম্পর্টেন্ট, পরীক্ষার প্রশ্ন আসে, এমসিকিউ আসে, বুঝা গেছে? মাঝে মাঝে সৃজনশীলও দিয়ে দিতে পারে, বাট এমসিকিউ আসে, মেইনলি কি এমসিকিউ আসে। কি, রোগ নির্ণয় আইসোটোপ ব্যবহার করে, কি কি রোগ নির্ণয় করি, রোগাক্রান্ত স্থানের ছবি তুলি কিভাবে, এ পদ্ধতি ইনজেকশনের মাধ্যমে আমরা কি দেই, টেকনিশিয়াম 99 আইসোটোপ ইউজ করি। বুঝা গেছে? আর এই আইসোটোপ যখন শরীরের নির্দিষ্ট স্থানে জমা হয়, তখন ওই তেজস্ক্রিয় আইসোটোপে কি গামারশ্মি বিকিরণ করে, কি নিশ্চিত রশ্মি বিকিরণ করে, গামারশ্মি বিকিরণ করে, এবং সেখান থেকে আমি ছবি তুলে শনাক্ত করতে পারি। বুঝা গেছে? এই টেকনিশিয়াম 99-এর লাইফ টাইম কত ঘন্টা, 6 ঘন্টা। এমসিকিউ এগুলো সব যা দেখায়, যে লাইনগুলো দেখাচ্ছি সবগুলো এমসিকিউ, যে লাইনগুলো দেখাচ্ছি সবগুলো এমসিকিউ। রোগ নিরাময় আসো, সর্বপ্রথম থাইরয়েড ক্যান্সারের নিরাময়ে আমরা তেজস্ক্রিয় আইসোটোপ ব্যবহার করছি। কি কি, আয়োডিন 131 আইসোটোপ। বুঝা গেছে? আয়োডিন কোন রশ্মি নির্গত করে, বিটা রশ্মি নির্গত করে, ক্যান্সার কোষ ধ্বংস করে। বুঝা গেছে? তারপরে হচ্ছে আমরা ইরিডিয়াম আইসোটোপ ব্যবহার করছি কোথায়, ব্রেইন ক্যান্সারে। দেখায় নাও, যেগুলো দেখা যাচ্ছে সব এমসিকিউ, সবগুলো এমসিকিউ জন্য ইম্পর্টেন্ট। টিউমারের উপস্থিতি নির্ণয়, এগুলোর জন্য কি, কবাল 60, কি, কবাল 60, টিউমারের উপস্থিতি নির্ণয় এবং নিরাময় কবাল 60 ইউজ করি আমরা। ঠিক আছে? কোন রশ্মি নির্গমন করে, গামা রশ্মি নির্গমন করে। রক্তের লিউকেমিয়া, ক্যান্সার, রক্তের ক্যান্সারকে লিউকেমিয়া বলি আমরা। ঠিক আছে? রক্তের লিউকেমিয়া, ফসফরাস 32, ভেরি ভেরি ইম্পর্টেন্ট এমসিকিউ। শেষ। কৃষিক্ষেত্রে, ঠিক আছে,
মাটিতে কি পরিমাণ নাইট্রোজেন এবং ফসফরাস আছে তা থেকে আমরা তেজস্ক্রিয় আইসোটোপের মাধ্যমে জানতে পারি। এই লাইনটা দেখায় দেবো, ঠিক আছে? এই লাইনটা দেখায় নাও শুধু। ক্ষতিকর পোকামাকড় দমনেও আমরা আইসোটোপ ইউজ করি। এখান থেকে তেমন কিছু লাগবে না, জাস্ট রিডিং দিবা, জাস্ট রিডিং দিবা, একবার রিডিং দিবা শেষ। একবার তেজস্ক্রিয় আইসোটোপ আমরা আইসোটোপ ইউজ করি, তাই না? ইউরেনিয়াম থেকে, তাই না? ইউরেনিয়াম থেকে আমরা পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র এগুলো তৈরি করতে পারি, ঠিক আছে? কোন বিক্রিয়া? নিউক্লিয়ার ফিশন বিক্রিয়া। নিউক্লিয়ার বিক্রিয়া কি? নিউক্লিয়ার ফিশন, নিউক্লিয়ার ফিউশন। হ্যাঁ, নিউক্লিয়ার ফিশন বিক্রিয়া আমরা কি পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র ইউজ করি। নিউক্লিয়ার ফিশন বিক্রিয়া, এখান থেকে আমরা উচ্চ শক্তির শক্তি পাই, এখান থেকে আমরা বিদ্যুৎ উৎপাদন করতে পারি, ঠিক আছে? তারপরে হচ্ছে আমাদের রূপপুর পারমাণবিক বিদ্যুৎ বিদ্যুৎ কেন্দ্র আছে, ঠিক আছে? এখান থেকে প্রায় প্রায় 2400 মেগাওয়াট, 2424 মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন করা যাবে বলে আশা করা যাচ্ছে। ওকে, আর এখানে একটা জিনিস হচ্ছে যে নিউক্লিয়ার নিউক্লিয়ার বিক্রিয়া, ফিশন ফিউশন, এগুলো আলোচনা হবে সামনের অধ্যায়গুলোতে। শেষ করে আইসোটোপের ব্যবহার এগুলোতে আলফা বিটা গামা নিঃসরণ হয়, এখান থেকে বিকলাঙ্গতা হইতে পারে, ক্যান্সার হইতে পারে। হ্যাঁ, দ্বিতীয় বিশ্বযুদ্ধে কি হয়েছিল? যে ক্যান্সার হইতে পারে। কি হয়েছিল রে? জাপানের হিরোশিমা ও নাগাসাকিতে আমরা পারমাণবিক বোমার প্রভাব কিন্তু এখনো পর্যন্ত আছে, হ্যাঁ, খুবই ডেঞ্জারাস। ফলে রাশিয়ার চরনাবিল পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র বিস্ফোরণ হয়েছিল, দুর্ঘটনা ঘটছিল, এখানে থেকেও কিন্তু তেজস্ক্রিয়তা ছড়ায় পড়ছে। ঠিক আছে, এই হচ্ছে আমাদের অধ্যায় শেষ। অধ্যায় শেষ। আমরা যথাসাধ্য বিস্তারিত এবং একটু তাড়াতাড়িও শেষ করার চেষ্টা করেছি। কেউ কোনো কিছু না বুঝলে জিজ্ঞাসা করবা। আর হচ্ছে আমাদের মূল কথা হচ্ছে বইটা ভালোভাবে দাগাইয়া ভালোভাবে বারবার পড়ে নিবা। আমরা নেক্সট ক্লাসগুলোতে আমরা এমসিকিউ এবং সিকিউ দেখে নিব, বুঝা গেছে? এমসিকিউ এবং সিকিউ দেখে নিব। আর দয়া করে আহ, আমার কথাগুলো শুনবা। রসায়ন 100%, পরীক্ষায় 100% কমন আসবে ইনশাল্লাহ, 100%। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, দেখা হচ্ছে এমসিকিউ এবং সিকিউ নিয়ে। আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরাকাতু।